হাত ধরাধরি করে পাশাপাশি চলছে। এক সময় মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে নির্বাচনের একটা ট্রেনে উঠে পড়লো, আরেক সময় মনে হলো যে বাংলাদেশ আসলে নির্বাচন বলি অন্য যে কোনো কিছুই বলি অনেক অনিশ্চিত, হানাহানি এবং পারস্পরিক দোষারোপের একটা চেষ্টা প্রকাশ চলছে। সবাই সবাইকে অবিশ্বাস করছে, এরকমও মনে হচ্ছে কখনো কখনো। এসব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সৃষ্টি করতে পারছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডক্টর সাখাওয়াত হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আপনাকে স্বাগত জানাই ডক্টর হোসেন। আমরা আমরা একটা মানে যে ইন্ট্রোটা দিয়ে আমি শুরু করলাম সেটাই আপনাকে আমি প্রশ্ন করি। আপনারা নিশ্চয়ই ক্যাবিনেটে বসেন, আপনারা উপদেষ্টারা নিজেদের মধ্যে আলোচনা করেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কাছে কি মনে হয় নির্বাচনটা আসলে কবে হবে? আমরা অনেক বিষয় নিয়ে আজকে আপনার কাছে হয়তো প্রশ্ন করব, কিন্তু এই প্রশ্নটাই সবচেয়ে বেশি মানুষের মনে আসছে। আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য যে কথা বলেছেন তার বাইরে তো আর আমার যাওয়ার কোনো উপায় নেই। উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে মাসে হতে পারে, প্রথমে উনি বলছেন এপ্রিলে, এখন এখন পরে উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে হতে পারে। অনেক বিবেচনা করেই হয়তো বলেছেন, পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও আলোচনা হয়তো হয়েছে। তো আমি সেখানেই থাকতে চাই যে ফেব্রুয়ারি মাসেই আমিও মনে করি প্রধান উপদেষ্টা যখন একটা কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে এটা চলে গেছে। যার পর আমার মনে হয় যে ইলেকশন ব্যাপারে আপাতত আমি সেখানেই থাকি, এটাই মনে করি। জি ডক্টর হোসেন, অনেকে যে এরকম বলেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আসলে অনেক দিন ধরে ক্ষমতায় থেকে যেতে চান, কেউ কেউ বলেন যে প্রধান উপদেষ্টাকে আরও কয়েক বছর ক্ষমতায় রাখা বা থাকার প্রশ্নে কেউ কেউ কথা বলছেন। অনেকে একথাও বলেন যে নির্বাচন প্রশ্ন উপদেষ্টাদের বিরুদ্ধে স্পষ্ট 2 বা 3 ভাগ রয়েছে। এই ব্যাপারগুলি কি আসলে সত্য? ডক্টর হোসেন, আপনি কি আসলে মনে করেন যে এই সরকার আরও একটু বেশি সময় থাকলে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে আরেকটু বেশি লাভজনক হবে বা থাকা উচিত, বা আপনি কি আরো থাকতে চান কিনা, সরাসরি যদি আমি প্রশ্ন করি? আমি খালেদ, আপনি আমাকে চেনেন, আজ থেকে চেনেন না তো? জি জি, 30 বছরের মতো ধরে প্রায় সময় ধরে চিনি। জি 30 বছরের মতো হয়েছে। জি। আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম তাহলে বহু আগে আমি থাকতে পারতাম। ওকে, এটা আমি একবার আপনাকে বলেছি। রাইট রাইট তারপরে কনসিকুয়েন্সেস কি হতো সেটা পরের কথা, রাইট। বাট আই কুড হ্যাভ এনি টাইম। তো আমার ওই ধরনের কোনো ক্ষমতা থাকার ইচ্ছা নাই। আমি যতটুকু সময় পেয়েছি আমি কিন্তু একদম খুব সিনসিয়ারলি আমি সাধারণ মানুষের জন্য, কারণ আমি যেখানে আছি দুটো মন্ত্রণালয়, একটা হচ্ছে আপনার নৌ মন্ত্রণালয় এবং আর একটা হচ্ছে শ্রম মন্ত্রণালয়। জি, আপনি দেখেছেন যে শ্রম মন্ত্রণালয়তে আমি কতখানি সিনসিয়ারলি শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য, একই সাথে মালিকরা যাতে শ্রমিকদের সাথে শ্রমিকদের দেনা পাওনা দিতে পারে সেজন্য যতটুকু করার, আমার মনে হয় যে এর আগে কোনো শ্রমমন্ত্রী এইভাবে করেনি। এটা আমি করেছি আমার নিজের উদ্যোগ, যেটা বলেন, বা আমি জনগণের জন্য, শ্রমিকদের জন্য, দেশের একটা সার্বিক যে পরিস্থিতি ছিল সেখান থেকে উত্তরণের জন্য। দ্বিতীয়, আপনি দেখেছেন যে নৌ মন্ত্রণালয়ে আমি আজকেও আমি বড় একটা মিটিং করেছি, এবং আমি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেগুলো নিরবিচ্ছিন্ন, একেবারে ধরেন যদি বলি ইংরেজিতে গড ফর সেকেন্ড প্লেস, যেখানে যোগাযোগ ব্যবস্থা এত খারাপ, নদীর মধ্যে ভাসমান লোকজন, চরের মধ্যে কোনো যোগাযোগ নাই, আমি সেসব জায়গায় চেষ্টা করছি অন্তত নৌপথের যোগাযোগকে উন্নত করার জন্য। আমি এই কাজটুকু করছি, এবং এই কাজটুকু করায় আমার একটা ভিতরে একটা আনন্দ আছে। এটা আমি অত্যন্ত সাধারণ, একেবারে একেবারে যদি বলি যে অত্যন্ত সাধারণ মানুষের সাথে আমার একটা যোগাযোগ, একটা কানেকশন হচ্ছে। এটা আমি অনেক আগের থেকে, আপনি জানেন, আমি যখন ইলেকশন করছিলাম তখন থেকে শুরু করে এ পর্যন্ত আমার এটাই আমি একটা বড় অ্যাচিভমেন্ট মনে করি আমার জীবনের। আমার এরপরে আর কোনো খায়ের সাথে থাকার ইচ্ছা নেই। আর এরপরে যে যদি বলি আপনাকে, জি, আমার অভিব্যক্তিটা বলি, জি, এরপরে পাওয়ারে থাকতে হলে, সেই পাওয়ারে থাকতে হলে আমাকে আমার প্রিন্সিপাল ত্যাগ করতে হবে, এটা এখন আর সম্ভব নয়। না, আপনাকে ধন্যবাদ। কিন্তু আমরা আমরা আপনি ঠিকই বলেছেন, আমি 30 বছর ধরে আপনাকে চিনি। আমরা যারা সাংবাদিকতার সঙ্গে আছি তাদের অনেকেই আপনাকে আসলে একই সময় ধরে চিনে জানে। আমি যেটি
বলতে শুনেছি আমি বাংলাদেশ থেকে একটু দূরে থাকলেও আমরা তো আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কথা হয়, অনেকেই বলছেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে আমরা গত 10 মাস ধরে একটু আলাদা দেখছি, বিশেষ করে গত 2-3 মাস যেই প্রসঙ্গটি ধরে তারা বলছেন সেই প্রসঙ্গটি হচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর পরিচালনার কাজটি আপনারা বিদেশি প্রতিষ্ঠানকে দিতে চাইছেন। প্রথমে আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসই এই ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী, তিনি এটি জাস্টিফাই করতে চাইছেন, আপনাদেরকে বোঝাতে চাইছেন, কারণ তিনি একটি এনজিও ধর্মী মানুষ, তিনি গ্লোবাল এনজিও গ্লোবাল ফিল্ডে কাজ করে তিনি অভ্যস্ত। তিনি আসলে আমরা দেখেছি ডাননের মতো বা বড় বড় কর্পোরেট হাউসকেও বাংলাদেশে এসে যাতে তারা ব্যবসা করে কাজ করে সেই সব ব্যাপারে তারা অনেক আগ্রহ আছে। গ্রামীণ ফোনের ক্ষেত্রে টেলিনর কানা টানা এইসবের ক্ষেত্রে আমি এটা বলতে চাই। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ব্যাপারে আপনিও এটা নিয়ে অনেক কড়াভাবে আপনার পছন্দের কথা বলতেছেন। মানে আমাদের প্রশ্ন হচ্ছে যে বিদেশি কোম্পানিটিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়াটি যে আপনাদের সরকারে অগ্রাধিকার পাচ্ছে, এইটা কি আপনার কাছ থেকেই উৎসাহটা তার কাছে যাওয়া, নাকি ডক্টর ইউনূসের উৎসাহটা আপনাদের মধ্যে ছড়ানো গেল? মানে আমরা যেই একটু বড় হয়ে গেল প্রশ্নটা, তবু আমি শেষ করি। আমরা যেই ডক্টর এম সাখাওয়াত হোসেনকে চিনি, যে তিনি আসলে নিজে কনভিন্স না হয়ে কোনো কাজ করার কথা না, আপনি আমাদের যদি একটু বলেন যে আপনি কি কনভিন্স যে চট্টগ্রাম বন্দর আসলে বিদেশি প্রতিষ্ঠানকে দিলে এটা ঠিক হবে? আমি 100% কনভিন্স। কেন কনভিন্স আমি আপনাকে কিছু 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 ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত হচ্ছে যে এই কোম্পানি বা যেই আসুক সে কিন্তু বন্দর পরিচালনা করছে না। লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, তারা কিন্তু বন্দর পরিচালনা করছে না। বন্দর পরিচালনা করবে চিটাগং পোর্ট অথরিটি, এখন যা আছে তাই। তারা শুধু যেটা করবে, পরিচালনা করবে বা সেটা হচ্ছে অপারেট করবে, সেটা হচ্ছে ওয়ান পার্ট অফ বন্দর, দ্যাট মিনস 5টি টার্মিনাল। তারা 5টি টার্মিনাল অপারেট করবে আন্ডার একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, লিজ ফর, বা তাকে দেওয়া হবে কিছু বছরের জন্য। হয়তো সেটা 2 বছর বা 3 বছর পরে আবার নতুন। একদম বুঝে বুঝে যাওয়ার জন্য, আপনি তো এখন শিক্ষকও বা আগেও শিক্ষক মতো ধরনেরই ছিলেন, যে একটু বুঝে বুঝে যাওয়ার জন্য আর কি। আমি এই কথাটা প্রায় শুনি, আপনি যদি আমাকে একটু বুঝায় বুঝায় যান আর কি। আমি এই কথাটা প্রায় শুনি যে তারা বন্দর পরিচালনা করবে না, তারা আসলে 5টি টার্মিনাল অপারেট করবে। কিন্তু আমার প্রশ্ন, বন্দরের যে টোটাল কাজ তাকে যদি আমি 100 বলি, 5টি টার্মিনাল অপারেট করাটাও তো তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ। সে পার্সেন্টেজ আসলে কত? মানে বন্দর পরিচালনার সিংহভাগই তো টার্মিনাল অপারেট করা আসলে, নাকি? না না, বন্দর শোনেন, না 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 না, আপনি একটা জিনিস বলেন, টার্মিনাল অপারেট করা মানে, আর এখন ধরুন আমাদের 18 বছর থেকে আমাদের একটা প্রাইভেট কোম্পানি বাংলাদেশে তারা পরিচালনা করছেন, এখন মানে আপনি আপনি একবার চিন্তা করেন, ওই কোম্পানিটি পরিচালনা করেছিল, ওই কোম্পানির জায়গায় যদি তাকে মানে যেহেতু 18 বছর বা 16 বছর থেকে আছে, রাইট, তাকে ডিপিএম মেথডে করতে 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 কিছু ভেস্টেড ইন্টারেস্ট তার সাথে ঢুকে গেছে। এবং এই ঢুকাতে আমি মনে করি বন্দরের যে কয়েকটা জিনিস কিন্তু হয়নি। আপনি যেখানে চিটাগং বন্দর এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে স্বীকৃত নয়, আমি যদি বলি, কারণ আমি একটু খুব এগুলো, আপনি জানেন আমাকে যে কাজ দেওয়া হয় আমি ডিপে যাই। অনেক সময় অনেকটা লোকের হতো আমি একটু আগাম বলে ফেলি, এই জন্য চুপচাপ থাকি। এখন আগাম বলে ফেললে আবার লোকে হয়তো বুঝতে পারে না, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় দ্যাট ইজ কারেক্ট। যেই কোম্পানির কথা বলা হচ্ছে, আমি দুটো বলি, এখন বলতেই পারি, এটা হচ্ছে দুবাই পোর্ট অথরিটি। দুবাই পোর্ট, তার মানে এটা একটা পোর্ট, আপনার একটা বিশ্বব্যাপী পরিচালনাকারী, তারা অপারেটর এটা মনে রাখে, অপারেটর। সেই দুবাই পোর্টের সাথে বিগত সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মাঝখানে একটা গন্ডগোল তারা করে ফেলেছে। সেটা হলো, যেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল সেটা, ওইটা বাদ দিয়ে তারা সৌদি আরবেকে দিয়েছে। সৌদি আরবে কিন্তু রেড সি বলে তাদের সৌদি আরবের কোম্পানি একটা পুরো আপনার 4টা টার্মিনাল কিন্তু অপারেট করছে এখন। হ্যাঁ, সেটা দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল। তখন তাদেরকে দুবাই পোর্টকে বললো, দুবাই পোর্ট যখন এটা নিয়ে প্রোটেস্ট করলো যে এমওইউ করার পরে তোমরা আমাদেরকে দিচ্ছ না কেন, তার মানে সামথিং ফিজিবিলিটি। তখন দুবাই পোর্টকে আশ্বাস দেওয়া হলো
একটা নন বাইন্ডিং এমওইউ করা হলো যে তোমাদেরকে যখন এনসিটি বর্তমান যে অপারেটর আছে তার সে চলে গেলে তোমাদেরকে এনসিটিতে দেওয়া হবে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। কাজে এটা যখন দুবাই পোর্ট আমাদের কাছে আসলো, আমার কাছে একা নয়, মানে সরকারের উচ্চ পর্যায়ে গেল, আমার কাছে যখন আসলো তখন বিস্তারিত এটা আলোচনা হয়েছে, আমি আলোচনা করেছি মিনিমাম 6 মান্থস। এবং তখন তারা আমাকে যে লিস্ট দিল তাতে 85টি দেশে 85টি আন্তর্জাতিক পোর্ট তারা অপারেট করছে, এবং এই 85 পোর্টের সাথে দুবাই পোর্টের একটা বড় কানেকশন হয়ে গেছে, সেটা জাহাজ চলাচলে, সেটা লজিস্টিক্সে, সেটা ইমপ্রুভমেন্টে। আমি দুটো পোর্ট দেখেছি ইংল্যান্ডে, দুটো পোর্ট, যেটা দুবাই পোর্ট, সরি একটা পোর্ট যেটা ফুললি অটোমেটিক। ফুললি অটোমেটিক পোর্টটা তো আমাদের দরকার নেই। এবং তাদের সাথে যে কথা হয়েছে যে তারা যেই যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতি যদি তারা নেয় তাহলে ওই যন্ত্রপাতির মূল্য প্রাইস তারা এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করবে। কারণ ধরুন তারা যদি 10 বছর থাকে তারপর তো এই যন্ত্রপাতি কাজে লাগবে না। কাজেই এবং এখন এখন যেটা হয়েছে সেটা এখন যেহেতু সরকারি পর্যায়ে চলে গেছে, সেখানে নানান রকমের সংগঠন গুলো জড়িত হয়ে গেছে যে হাউ টু গিভ ইট টু দ্য বেস্ট অফ দি বাংলাদেশ ইন্টারেস্ট। বাংলাদেশ ইন্টারেস্টের সবচেয়ে বড় ইন্টারেস্ট যেটা আমি দেখছি, এবং আমি না দেখে কিন্তু কোনো কথা বলি না, যে এই যে 85 to 90 পোর্ট তারা বিভিন্ন, ইনক্লুডিং আমেরিকা, আমেরিকা 2টা পোর্ট তারা চালাচ্ছে, ইন্ডিয়াতে 5টা পোর্ট চালাচ্ছে। এই এরকম যদি আমি বলতে যাই তাহলে না দুনিয়া বলতে হবে। ডক্টর সাখাওয়াত, আমি কিন্তু এই কথাগুলি মোরলেস আপনারা বলেছেন, মানে আপনি একটু কম কম করে বললেও আমরা এটা সরকারের বিভিন্ন পক্ষ থেকে আমরা এটা শুনেছি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এইটার সিদ্ধান্ত মানে সরকারের অগ্রাধিকারে নেয়ার ক্ষেত্রে সরকার যেটা অগ্রাধিকার হিসেবে সামনে আনতেছে, এটা করেই যেতে চাইতেছে, এইটা এমন গুরুত্বপূর্ণ কিনা, নাকি আপনারা মনে করতেছেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট তার স্বার্থে এইটাকে ব্যবহার করে এবং স্থানীয় ইন্টারেস্টকে প্রাধান্য দেওয়ার জন্য তারা এটাকে রাখবে? আপনারা কি এরকম মনে করতেছেন, মানে রাষ্ট্রীয় স্বার্থে কাজ না করে তারা লোকাল বা কায়েমি স্বার্থ দেখবে? শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি কোনো পলিটিক্যাল পার্টির কথা বলছি না। এই বন্দরটা যখন পরিচালিত হচ্ছে আপনার অপারেটরদেরকে দিয়ে, আমার কাছে নিত্য নিয়মিত বিভিন্ন আপনার সংস্থান থেকে যে কথাটা আসে যে বছরে প্রায় 2 কোটি টাকার চাঁদা উঠতেছে। সেই চাঁদা আপনার অপারেটর থেকে শুরু করে একেবারে আপনার মাল খালাস করা পর্যন্ত, বাইরে যাওয়া পর্যন্ত এই চাঁদা উঠছে। আপনার মনে আছে যে আওয়ামী লীগের মহিউদ্দিন সাহেব পোর্ট বন্ধ করে দেন, রাইট, তারপরে আসলেন AZM নাসির উদ্দিন, ওনাদের সাথে এই পোর্ট যেভাবে চলেছে ওরা প্রতিনিয়ত ইন্টারফেয়ার করেছে। কেন ইন্টারফেয়ার করতে পেরেছেন? বিকজ যে লোকাল অপারেটর ছিল, আমি একটা টার্মিনালের কথা বলছি, লোকাল অপারেটর ছিল, তারা কি কম্প্রোমাইজ করে না চললে তারা এখানে ব্যবসা করতে পারতো? আপনার মনে হয়? মানে আপনি কি তাই মনে করেন? আমার আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু তারপরে আমরা যেটি বলতে চাই, আচ্ছা আমি আরেকটু বলি, আমি শেষ করছি। এটা কিন্তু আমি যেহেতু নৌ উপদেষ্টা, সেই জন্য আমার একটা বিবেচনা আছে, কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে এখন যে আপনার ধরেন যে কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি কিন্তু পুরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে। কাজে সেটা আমার উপরে যে টোটালি নির্ভর করছে তা নয়, এটা সরকারের কমিটির উপরে। আমি যদি মানে আমার স্টাডিতে বলি, আমরা ডিপি ওয়ার্ল্ডের কথা বলছি, এটা দুবাই পোর্ট। এই দুবাই আপনি জানেন মিডল ইস্টে কোনো ব্যবসা, এত বড় ব্যবসা, হ্যাঁ, কিভাবে হয়, এটার সাথে কে জড়িত থাকে? ওখানে নিশ্চয়ই আপনার টপ লেভেলেও জড়িত আছে, তাই না? এই অঞ্চলে আমি শেষ করছি, এই অঞ্চলে আমাদের এক্সপাট্রিয়েটটা কাজ করে, এটা মনে রাখবে। আর দুবাইতে প্রায় 11 থেকে 12 লক্ষ বাংলাদেশি কাজ করছে, এবং তারা আরো আগ্রহী, আরো ম্যান পাওয়ার নেওয়ার জন্য এবার তারা ইঞ্জিনিয়ার নিতে যাচ্ছে, ইঞ্জিনিয়ার আর ডক্টর। সৌদি আরবিয়াতে আমাদের প্রায় 19 লক্ষ লোক কাজ করছে। মেইন রেমিটেন্স কিন্তু আপনার
আবুধাবি পোর্টও আসছে, তারাও ইন্টারেস্ট শো করতে, ইনভেস্ট করতে। এখন একটা ইনভেস্টমেন্ট আসছে বাংলাদেশে, দুবাই পোর্ট প্লাস মাইনাস যাই হোক, আলটিমেটলি দে উইল ইনভেস্ট অ্যাবাউট $1 বিলিয়ন। অ্যান্ড পোর্টকে যদি স্মার্টলি ইন্টারন্যাশনাল পোর্টের মধ্যে পরিচালনা করতে পারে, নতুন ইকুইপমেন্ট তারা আনে, যদি একটি পরিষ্কার কথা বলেছি, এখানকার যারা ওয়ার্কার, প্রত্যেকটি ওয়ার্কারকে যারা কাজ করছে তাদেরকে কাজে রাখতে হবে। দে ক্যানট উইদাউট দ্য কনসেন্ট অফ গভর্নমেন্ট। আমার কাছে মনে হয় যে আমরা অনেকগুলি প্রসঙ্গ নিয়ে কথা বলবো, আপনি যদি একটু কনক্লুড করতেন। কিন্তু আমি যেটা বুঝছি আপনার কথাতেও এটা এখন পরিষ্কার আমার কাছে, যে সরকারের মূল লক্ষ্য হচ্ছে, সরকার যেহেতু যেটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ, তারা হাই সাউন্ডিং, লো পারফর্মিং, মানে এর জন্য তারা কোনো না কোনোভাবে চাইছে যে কোনো না কোনোভাবে বিদেশি ইনভেস্টমেন্ট দেখাতে। সেই জন্য এই $1 বিলিয়ন বিদেশি ইনভেস্টমেন্টও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় যে এখানে আসলে যতটা অপারেটিভ প্রবলেম, কেন আমি এই কথা বললাম সেটাও আমি একটু ছোট করে বলি, আপনি এটা নিয়ে নিশ্চয়ই বলবেন, যে আমি যারা 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 এক্সপোর্টার তাদের সাথে আমি যখন কথা বলি, তারা কিন্তু বন্দরের নানা অব্যবস্থাপনার কথা বলে, কিন্তু অপারেটর লেভেলে তাদের বড় ধরনের কমপ্লেন আমরা এখনো শুনি নাই। আমরা কিন্তু যেই জন্য তাদের দেরি হয় সেইটা কিন্তু সরকারের জায়গা, কাস্টমস, কোনো সময় ভ্যাট, কোনো সময় ট্যাক্স, কোনো সময় মানে ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিং পরীক্ষা করা ইত্যাদি নানা ধরনের ইন্সপেকশন। তো ইনভেস্টমেন্টের জন্য কি আসলে চট্টগ্রাম বন্দরকে মানে ইনভেস্টমেন্টটা বেশি দেখানোর জন্যই কি আসলে এটা করা হচ্ছে কিনা? কারণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট একদম আমি বলি, জি, চিটগং পোর্ট হ্যাজ অ্যাট্রাক্টেড মেনি ইনভেস্টর্স। একটা আপনি শুনেছেন বে টার্মিনাল, বে টার্মিনালে অলরেডি $650 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য দিচ্ছে, পিওর একেবারে টোটাল। ওয়ার্ল্ড ব্যাংক যে কাজটা করবে সেটা হচ্ছে বে টার্মিনালকে উন্নত করার জন্য আপনার ব্রেক ওয়াটার খুব ইম্পর্টেন্ট, এবং চ্যানেল ড্রেজিং, এই কাজের জন্য $650 মিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি সাইন করেছে, স্যাংশন করেছে, এখন অ্যাওয়েটিং এটাকে ইমপ্লিমেন্ট। ওইখানে টার্মিনাল যে হচ্ছে, একটা টার্মিনাল অলরেডি পিএসএ, পোর্ট অথরিটি অফ সিঙ্গাপুর, তারা কি অলরেডি মানে এখানে ইনভেস্টমেন্ট করার জন্য আসছে। সিমিলারলি ডিপি ওয়ার্ল্ড এগেইন বে টার্মিনালে আসছে, এবং এখন এডি পোর্ট, তার মানে আবুধাবি পোর্ট, তারাও আসছে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং যেটা, মার্কসেক কোম্পানি, APM, they are also investing, রাইট, মার্কস, হ্যাঁ। এই টোটাল ইনভেস্টমেন্ট যদি আপনি দেখেন, এখন বন্দর কেন্দ্রিক ইনভেস্টমেন্ট কিন্তু ওয়ার্ল্ড ওভার। মাতারবাড়ি তৈরি হচ্ছে, মাতারবাড়ি এখন পর্যন্ত 2030 সালে এটা সম্পূর্ণ হওয়ার কথা, তার আগেই সৌদি আরবে ইজ কামিং উইথ ফিউ, আমাকে যেটা বলেছে যখন আসবে তখন বলা যাবে $1.5 বিলিয়ন। তারা মাতারবাড়িটা অপারেট করতে চায়। এখন আপনি আমাকে বলেন অপারেশন, দে আর নট বাইং ইট, দে আর নট টেকিং অথরিটি, নতুন অথরিটি তৈরি হচ্ছে। এখন এই সরকারের সময়ে যদি এগুলো অবশ্য আগে কথাবার্তা হয়ে আছে, এই গভর্নমেন্ট নতুন করে কিছু করেনি, এই সরকারের সময় যদি কাজটা শুরু করতে চায় সবাই, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি খালেদ, আপনি খবর নিয়েন, আমার সাথে যাদের কথা, ওয়ার্ল্ড ব্যাংক ওদিন কথা বলেছে এখন যদি আমরা না করতে পারি, পরবর্তী পর্যায়ে আমাদেরকে অন্যরকম সমস্যা দেখা দেবে, বিকজ দে ডোন্ট হ্যাভ ফেইথ অন আদার থিংস। আমার সাথে যারাই আসে, চায়নাকে মংলা পোর্টের ডেভেলপমেন্টের জন্য আমি অনেকই করে, আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে চায়নাকে আনতে। আপনি জানেন যে তার পিছনে কারা ছিল। এইগুলো যত তারা চায়নাও বলছে যে আমরা যত তাড়াতাড়ি পারি স্টার্ট করতে চাচ্ছি, কারণ আপনি জানেন আমাদের দেশে মানুষের অবস্থা, হ্যাঁ, আপনি জানেন অলরেডি, আপনি দেখেন কত রকম অভিযোগ আসতেছে, তাই না? না, সেগুলি ঠিক আছে। আমার মনে হয় যে আমি মোটামুটি বুঝতে পেরেছি। এই পর্যায়ে আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই আপনার অনুমতি নিয়ে। যেই ব্যাপারটাতে আমরা এখন একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে সরকারের যেহেতু একজন আনুষ্ঠানিক মুখপাত্র মানে
আছেন, যে সরকারের প্রেস সচিব আছেন, উনি সবার পক্ষ থেকে, উনাকে আমিও প্রশ্ন করেছিলাম যে আপনি কি শুধু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কথা বলেন নাকি পুরো উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে? তো উনি বলেছেন যেহেতু প্রধান উপদেষ্টা পরিষদকে আসলে লিড দিচ্ছেন, সেটা আসলে পুরো সরকারের পক্ষ থেকে কথা বলা হয়। তো সরকারের যে জায়গায় আমরা সরকারের সেই মুখপাত্রের বিভাগ অর্থাৎ প্রেস সচিব, উপপ্রেস সচিব, তাদের কথা এবং অন্যদের কথার মধ্যে একটু আলাদা থাকছে বা কার্যক্রমে, সেটা হচ্ছে যে কোনটা আসলে প্রেশার গ্রুপ, কোনটা আসলে মবের সংজ্ঞা কি। আমরা যদি আপনাকে উদাহরণ দেই যে থানা পুলিশ সরকারের নির্দেশনা মতো কাজ করতে পারছে না, কেউ কেউ বলছে, কোথাও কোথাও আমরা দেখছি থানা ঘেরাও করে নির্দোষ ব্যক্তিকে আটক করার জন্য চাপ দেওয়া হচ্ছে, কোথাও কোথাও আমরা দেখছি থানা ভাঙচার করে আসামি ছাড়িয়ে নেওয়া হচ্ছে, মানে কখনো বিএনপি কখনো এনসিপি, বিএনপি বেশি এনসিপি কম, কখনো এনসিপি বেশি বিএনপি কম, এমন ঘটনার পর কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যেহেতু এগুলি সামলাতে পারছে না, সেহেতু দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের জন্য কঠিন বা অসম্ভব কাজ। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। মব, প্রেশার গ্রুপ, থানা ঘেরাও করা, মানে থানা বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে একটা শিথিল অবস্থা বিরাজ করতেছে কিনা? দেখুন, এটা তো আপনি তো ওই ওই পরিমণ্ডলে নেই। তবে আমি একটা কথা আপনাকে বলি যে হ্যাঁ, আমিও মনে করি যে কোথাও কোথাও মানে শিথিল হয়েছে, ল্যাপস হয়েছে। একটা কথা কি খালেদ ভাই, ব্যাপারটা হলো কি, আপনি একটু চিন্তা করেন যে এই আইন শৃঙ্খলা যে যে আপনার সংস্থাটা আছে, আমি পুলিশ বা র্যাবের কথাও দুটেই বলি, এদের অবস্থানটা কি ছিল আগে, আর এদের অবস্থান মাঝখানে কি হয়েছিল, আর এদের অবস্থান এখন কিরকম। একটা একই তো, এখন তো এখানে তো চেঞ্জ হয়নি। এমন তো না যে 1,20,00,000 বা 2,30,000 লোক একা রাতারাতি চেঞ্জ হয়ে গেছে বা তাদেরকে রিপ্লেস করা হয়েছে। ইটস নট পসিবল। একটা ডিমোরালাইজেশন, কিন্তু আমি যেহেতু ইউনিফর্মে আছি, আমার কাছে আমি সবসময় মনে করি যে একটা ডিফিটেড ডিভিশন, মনে করেন একটা ডিফিটেড ডিভিশন যে ডিফিট হয়ে গেছে, হু হ্যাজ সারেন্ডার্ড, তাকে আপনি আবার তৈরি করে ফাইট করতে সময় লাগে। আমি থিওরিটিক্যাল কথা বলছি না, আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখে দিতে পারি। 16 ডিসেম্বরে যখন এই পাকিস্তান আর্মি আপনার সারেন্ডার করলো, সেই সোলজার গুলোকে মনে করেন যে আবার ফিরে গিয়ে, ডিড দে হ্যাভ সোলজার কোয়ালিটি? নো, মোস্ট অফ দেম ডিড নট। এবং তাদেরকে বেশিরভাগকেই আপনার চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু ডক্টর হোসেন, আমি এই জায়গাটাও আবার একটু আমাকে বুঝতে চাই যে 1,20,000 পুলিশের যে কর্মকর্তা আছে, যদি আপনি তাকে মিন করে থাকেন, তাকে আপনি ডিফিটেড কেন বলতেছেন? কারণ আমি 5 আগস্টে কিন্তু পুলিশের বহু সদস্য বলেছেন যে তারা বাধ্য হয়ে তারা আওয়ামী লীগের এই সরকারে ছিল। আমি শোনেন, আমি একটা কথা বলছি, আমি ওভারঅল তাদের কথাই বলছি, বিকজ আমি কিন্তু বেশ কিছুদিন এদের সাথে ছিলাম, রাইট, এবং আমি এই কথা তাদেরকে বলেছি যে ইউ হ্যাভ টু কাম আউট অফ দ্যাট ট্রমা। আমি পুলিশের কোনো কর্মকর্তার কথা বলছি না, আমি ওভারঅল ট্রুপসের কথা বলেছি। বাট দে আর নট ট্রমাটাইজড, দে আর ভেরি হ্যাপি। আমি আপনাকে বলি, আমাদের 20তম ব্যাচের আমি 20তম ব্যাচে কিছুদিন সরকারি চাকরি করছি, যেই পুলিশ অফিসাররা আওয়ামী লীগের আমলে খুব বাহাদুরি করছে, আমাদের অন্য 20 ব্যাচের অফিসারদেরকে কিন্তু তারা আটকায় রাখছিল। এখন তারা সামনে আইসা কিন্তু যতটা পারতেছে খুশির চোটে, আমি আপনাকে কি বলবো, তারা দে আর ভেরি হ্যাপি। এবং আওয়ামী লীগের 100 জন যদি পুলিশ কর্মকর্তা থাকে, তার মধ্যে 10 জন যদি আওয়ামী লীগের খুব ঘি মাখন খায় থাকে, 90 জনই অপ্রেস ছিল। ওরা তো বিজয়ী। আপনি কিন্তু আমার কথাটাকে আপনিও বুঝতে পারেন না। আমি পুলিশ অফিসারদের কথা বলছি না যারা এখন আপনি যারা বলছেন খুশি, জি, তারা খুশি। পুলিশ অফিসার কি যায় রেড করতে? পুলিশ অফিসার কি যায় আপনার ডাকাত ধরতে? কে যায়? থানা পরিচালনাটা কারা করে? সেখানে তো আপনার ব্যাচের লোক যায় না, ওখানে তো যায় মানে ইন্সপেক্টর লেভেলে, তাই না? ওসি এরাই তো ছিল মাঠে। আমি যদি বলি এনারাই তো মাঠে ছিল, এদের উপরে এরা যা করেছে অন দি পিপল, পাবলিক, এবং এখনো তারা ভয় পায় যে পাবলিকের এগেনস্টে কোনো কথা বললে হয়তো তারা ওইভাবে হবে। আমি যেটা বলছি, বলার চেষ্টা করছি, আমি যেটা বলার চেষ্টা করছি, দেখেন, মানে দে আর ডিফিটেড সোলজার। তারা একটা রিজিমের নিচে তারা রিজিমকে পরিচালনা করছে একরকম। হ্যাঁ,
যদি রিজিম বলছে যে ধরে আন, তারা বেঁধে নিয়ে আসছিল, মনে আছে আপনার? দে মেড দ্যাট পাওয়ারফুল। সেখান থেকে আমরা কি কানেকশনটা লুজ করলাম? আমরা আমরা ডক্টর সাখাওয়াত হোসেনকে আমরা আসলে শুনতে পাচ্ছি না। আমি ডক্টর সাখাওয়াত হোসেনের কানেকশনটা নিশ্চয়ই ঠিক করা হচ্ছে। আমি তার মধ্যে থেকে দুই একটা জিনিস একটু বলে রাখি, তাহলে আমাদের সময়টা একটু নষ্ট কম হবে। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে জুলাই মাসের শেষ দিকে জুলাই সনদ চূড়ান্ত হতে পারে বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই মাসের শেষ দিকে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার ব্যাপারে যে আমরা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে এটি। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যেটি আসলে বলতে চেষ্টা করছেন যে সে যেহেতু মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা সরকারের যে অনুরোধ বা সরকারের যে আদেশ, সরকার তো আর অনুরোধ করে নাই তাদেরকে, সরকার যেগুলো আদেশ দিয়েছে তারা ধরে নিয়ে আসতে বলে তারা বেঁধে নিয়ে আসছে, তারা নিজেরা অনেক রকম অপারেশন চালিয়েছে, সেই জন্য তারা তাদেরকে ডিফিটেড মনে করতে পারে, এবং যারা যখন তাদেরকে ডিফিটেড মনে করে তারা রাতারাতি তারা আবার জনগণের পক্ষে হয়ে কাজ করবে বা জনগণের হয়ে তারা ভূমিকা নিতে পারবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার ক্ষেত্রে, সেটি হওয়ার সম্ভাবনা কম বলে জেনারেল সাখাওয়াত মনে করতেছিলেন। আমরা 2 মিনিট সময় তো মানে মানে একটা কানেকশন লুজ হয়ে গেলে এইটা মানে উনাকে আবার ডিসকানেক্ট করে আবার আমরা এটাকে আবার তার কাছে আবার আমরা যাচ্ছি। আর চট্টগ্রাম বন্দর নিয়ে যারা দর্শক ঢুকেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, চট্টগ্রাম বন্দর নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যেটি বললেন যে তার মধ্যে অনেকগুলি কারণ আছে, তার মধ্যে মানে যে উনি যেটি বলতে চাইলেন সেটি হচ্ছে যে তাদের আসলে বন্দর পরিচালনা করার দায়িত্ব দেওয়া হচ্ছে না, তাদেরকে দেওয়া হচ্ছে অপারেটরের দায়িত্ব, যে অপারেটরের কারণে তারা 5টি টার্মিনাল তারা অপারেট করবে। বন্দর পরিচালনা অন্যান্য দায়িত্ব চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের কাছেই থাকছে। আমরা প্রশ্ন করেছিলাম তাকে যে এটি সরকারের বড় প্রায়োরিটি কেন হলো। তার কথায় আমরা যেটি বুঝতে পারতেছি যেটি সরকারের বড়টা প্রায়োরিটি হয়েছে কারণ এখানে আসলে দুর্নীতি এবং অব্যবস্থা ঠেকানোর জন্য এবং বিনিয়োগের ব্যাপারটাও একটা বড় রয়েছে, সেটির কথা তিনি বললেন। আমরা তাকে শুনছিলাম। জেনারেল সাখাওয়াত আবার আমাদের সঙ্গে ফিরে এসেছেন। ডক্টর হোসেন, আমরা যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন সেটি হচ্ছে যে ডিফিটেড সোলজার তারা যেহেতু মাঠে যে কাজটি তাদেরকে করতে বলা হয়েছিল তারা এটি আরও নিষ্ঠুরতার সাথে করেছে, অনেক সময় তারা তাদেরকে অতিক্রম করে গিয়ে তারা এগুলি করতে চেয়েছে। এখন যেহেতু রাতারাতি তাদের এই পরিবর্তন হওয়াটা সম্ভব না, এখান থেকে আপনি বলছিলেন ডক্টর সাখাওয়াত হোসেন। আমি আপনার আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, আমরা প্রশ্ন আপনাকে যেটি করছিলাম যে সেটি হচ্ছে যে এই যে থানা পুলিশ পর্যায়ে সরকার অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিনা, নাকি এক ধরনের শিথিলতা দেখাচ্ছে, এই কারণে যে এই শিথিলতা দেখিয়ে সরকার দেখাতে চায় যে এখনো নির্বাচনের জন্য আসলে এই সরকার যথোপযুক্ত পরিবেশ দিতে পারবে না। আপনার কাছে কি মনে হয় যে থানা পুলিশের এই যে শিথিলতা? এটা তো ধরেন এটা তো আমি একরকম ব্যাখ্যা করতে পারি, আপনি একরকম ব্যাখ্যা করতে পারেন, আর আমাদের দেশে ব্যাখ্যা তো আপনার পজিটিভ কম হয়, নেগেটিভ বেশি হয়। আমি এরকম আমি তো যেহেতু ক্যাবিনেটে আছি, আমি ক্যাবিনেটে এরকম কোনো লক্ষণ দেখিনি যে কেউ হয়তো এটাকে এইভাবে মনে করছে বা কেউ এটা করতে চায় না। আমরা কিন্তু সবাই এই বিষয়ে অত্যন্ত সচেতন যে এই জিনিসটাকে আরো ইমপ্রুভ করা দরকার। কিন্তু আমি আপনাকে কতগুলো সাইকোলজিক্যাল কথা বললাম, এই ট্রমা থেকে বেরোতে সময় লাগে। কারণ আপনি একটা কথা মনে রাখবেন যে আমরা তো বিদেশি লোক না, বা এই পুলিশ তো বাইরে থেকে আসেনি, এই পুলিশের কিচেন কিন্তু এইখানে। কিন্তু এইটার কি কোনো সমাধান কি আছে? আবার কি করেছি সেটা যে নিজের দেশের লোকের উপরে গুলিবর্ষণ, নিজের দেশের লোককে টর্চার করা, এটা তো এখন দেয়া রিয়ালাইজিং যে এটা কতখানি অমানবিক কাজ তারা করেছে, এবং তার কিছু এই ধরনের যখন মানে একটা মধ্যে নেমেছে,
আপনি দেখেছেন যে 5 অগস্ট বা 4th অগস্ট 4th অগস্ট পুলিশের এক্সস্টন চলে আসছে, পুলিশের মানে একটা টায়ার্ডনেস, এমন টায়ার্ডনেস, সাধারণ পুলিশ, আমি বলছি না যে সবাই, কিছু কিছু তো অতি উৎসাহী ছিল, কিন্তু বেশিরভাগ পুলিশের একটা টায়ার্ডনেস, একটা ভয়, একটা ভীতি যখন দেখলো যে এত গুলি করে এত মারার পরেও কেউ কিন্তু দৌড়ায় জানিল, আরো আসছে আরো আসছে আরো, একটা অভূতপূর্ব ব্যাপার। আপনি খালেদ নিশ্চয়ই বলবেন এটা অভূতপূর্ব না না, সেটা ঠিকই আছে, আগে কিন্তু আপনার কাছে কি মনে হয় যে পুলিশের মধ্যে এটি আসলে কিভাবে আবার ফিরে আনা সম্ভব, যে তারা যে একটা আইন শৃঙ্খলা বাহিনী, তারা যে আসলে কারো পেটাও বাহিনী না, তারা যে জমিদারের রাখাল না, লাঠিয়াল না, এটা কিভাবে তাদের মধ্যে ফিরে আসবে? এইটার জন্য কোনো কোনো আমি আমি শুধু এটা বলিনি, কোনো কোনো পুলিশ কর্মকর্তা, পুলিশের যারা সদস্য, তারা আমাকে বলেছেন, আপনিও নিশ্চয়ই এটি শুনেছেন, যে পুলিশ যেগুলিকে মারা হয়েছে তাদের বিচারের ব্যাপারটা মানে দুটাই যদি পাশাপাশি আসলে ঠিক করা হইতো, তাইলে মানে যারা অপরাধী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া, যেসব পুলিশ আসলে হতনিহত হয়েছেন তাদের বিচারের ব্যবস্থা করা, বা তাদেরকে অ্যাটলিস্ট অ্যাকনলেজ করা, ওইটা যদি হইতো তাহলে তাদের জন্য একটু সুবিধা হতো। আপনি কি সেরকম মনে করেন কিনা? আমি এই বিষয় নিয়ে আর চর্চাও করিনি, চিন্তাও করি না। আমার মনে হয় যে এটা হোম মিনিস্ট্রি, ওকে, সবাই সবাই বিজ্ঞ লোক আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়টা তারাও হয়তো দেখছেন বা চিন্তা করছেন, আই ডোন্ট নো। সেটা তো আমি যদি হোমে থাকতাম তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমাদের দর্শকরা আপনাকে অবশ্য আগেও আমি এই প্রশ্ন করেছিলাম যে আপনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন তখন আপনার রাইফেল এবং স্নাইপার রাইফেল এবং গুলির প্রসঙ্গে আপনার কথাটি বলে আপনাকে আসলে অনেক, আমি যদি এটাকে বলি হচ্ছে যে পলিটিক্যাল লিডাররা যেরকম ব্যাকলেশের সম্মুখীন হন, বাংলাদেশের মানুষরা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে অনেক বেশি জেনেও সেই ব্যাকলেশেরই সম্মুখীন হতে আপনাকে দেখেছেন কখনো ক্ষমতাদের। এইটা কি আপনার কখনো মনে হয় যে হাইন্ডসাইট, আপনি যদি পুরনো জিনিসটা দেখতে চাইতেন তাহলে এই কথাটা আপনার না বলতেন, যে না এই 7.62 রাইফেল স্নাইপার কোত্থেকে এসেছে, এটা তো পুলিশ ব্যবহার করে না, এই বক্তব্যটাকে আপনি না দিতেন? এরকম কি হয়? না 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 না, আমার কথাটা আমি এখনো পরিষ্কার করে বলছি, যদি এটা পুরনো জিনিস বলার ঠিক আছে। আমি আমি জানেন খালেদ, আমি তো আপনি যে 15 বছরের কথা বললেন, এই 15 বছর কিন্তু আমি একটা কথা বলেছি, যখন এই ধরনের সরকার কোল্যাপস করে তখন কিন্তু দেশের প্রতিটি অঙ্গ কোল্যাপস করে, বুঝতে পারছেন না? আমরা একটা কোল্যাপস অ্যাডমিনিস্ট্রেশন, একটা কোল্যাপস কান্ট্রির মধ্যে বসে আছি। অনলি 10 মান্থস 11 মান্থস, হ্যাঁ, 10-11 মাসে আপনি আরো কাউকে নিয়ে আসেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। একটা হোল সিস্টেম হচ্ছে কোল্যাপস। তাহলে 15 বছর আপনি নিজে দেখেছেন যে আইন আইন থেকে শুরু করে আপনার কোর্ট থেকে শুরু করে কোন জায়গাটা ডিট ফাংশন, কোন জায়গাটায় তারা নিজেদের মতো করে করেন। এইটা কোল্যাপস, হ্যাঁ, এই যে কোল্যাপসটা করেছে চাকরি দেখেছি, নন পুলিশ তাদের হাতে রাইফেল। আমি আমি তো এখানে, আমি যেখানে আছি দিস সেন্টার, তার মানে আপনার মহাখালী, আমি আমার ছাদের উপর থেকে দেখেছি রেস্কিউ করতে এয়ারফোর্স দিয়ে তারা লুঙ্গি পরাচ্ছিল। তারপরে ছাত্রলীগ, যুবলীগ, আমি যদি আপনাকে ভিডিওগুলো দেখাই, তাদের হাতে স্নাইপার রাইফেল, তাদের হাতে 7.62 এভিডেন্ট। আমি সে কথা বলেছি, এই পুলিশের রাইফেল এই সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল, এটার ইনভেস্টিগেশন করতে হবে। হাউ দিস রাইফেল হ্যাজ গন, ইটস ডেঞ্জারাস ইস্যু। এটা ইস্যু হিসেবে অবশ্য খুবই মারাত্মক। আমার মনে হয় যে সরকার সেটিকে আসলে খুবই গুরুত্ব দিয়ে এটি তদন্ত করা উচিত, দরকার হলে আন্তর্জাতিক তদন্ত করা উচিত। যদি সিভিলিয়ানদের হাতে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর রাইফেল যায় শুধু একটি কারণেই, একটি দল বা এটার সাথে সংশ্লিষ্ট সকল সরকারের সকল কারো বিচার হওয়া উচিত যারা এটি করেছে। এটি আসলে আমি সেটাই বলেছিলাম, তখন বলেছিলাম যে আমি হোমে আসছি, আমি এটা তদন্ত করব। কিন্তু আপনার কথা শুনে অনেক আওয়ামী লীগের খুশি হয়ে এরকম ভাবে বলতে চেষ্টা করেছে যে এইগুলি আসলে শিবির বা জামায়াতে ইসলামী এই 7.62 রাইফেল নিয়ে, পাকিস্তানি বাহিনী 7.62 রাইফেল নিয়ে আসলে গুলি করেছে, এটি বোঝা গেছে। এবং আপনাকে মন্ত্রণালয় থেকে চেঞ্জ করে দেওয়া, এটা খুবই কোইনসাইড করেছে ওই সময় জিনিসটা, যে আপনাকে সরকার বিব্রত হয়েছে।
না 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 না, শোনেন, আমার দায়িত্ব ছিল, আমি মনে করি আমিও হোম মিনিস্টার থাকলে এখন আমার দায়িত্ব ছিল, জি, ছিল কি ছিল না এটা বল, এটা আমারই দায়িত্ব ছিল, তাই না? রাইট। আমি তো আমি তো তখন একথা বলেছি এই কারণে যে অনেক রাইফেল আমাদের হারিয়ে গেছে তখন। হুম, আমি যখন ছিলাম 2,500 রাইফেল 7.62 ওয়াজ নট অ্যাভেলেবল। হ্যাঁ, কোথায় গেছে এগুলো? ওয়ার দে হ্যাভ গন। আমি তো একটা আলটিমেটাম দিয়েছিলাম যে 1 তারিখের মধ্যে রাইফেল যদি জমা না দেয় তাহলে ধরে নেওয়া হবে যে যে তারা ব্যান্ডিট। হ্যাঁ, এখনো তো অনেক, আমি জানি না রাইট, কতগুলো রাইট। আমার এই প্রসঙ্গে শেষ প্রশ্ন, কারণ এটা নিয়ে আমি আর আপনার সঙ্গে এই মুহূর্তে, কারণ আমাদের অনেকগুলি বিষয় রয়েছে নির্বাচন এবং অন্যান্য আপনার মন্ত্রণালয়ের বিষয় নিয়ে, আমি শুধু একটা প্রশ্ন করতে চাই। আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, যে প্রশ্নটি তুলেছেন, যেটি আমাদের সবার মনে এই প্রশ্ন, কারণ ময়নাতদন্তের মধ্যেও যখন এই রাইফেলের অস্তিত্ব, গুলির অস্তিত্ব, অন্য অনেক মানে যেটাকে হচ্ছে আদালতের কাছে গ্রহণযোগ্য অস্তিত্ব যখন ধরা পড়ছে, আজ না হোক ভবিষ্যতে যখনই এই মামলাটি উঠবে তখন এই কথাটি উঠবে, সরকার কি এইগুলির তদন্ত করছে? আসলে কারা করেছে এগুলি, কারা এর জন্য ছিল, সরকার কি এইভাবে তদন্ত করছে? এটা তো হোম মিনিস্ট্রি, আ- আ- এটা এটা তো হোমের আ- 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 হোমের আ- আ- আওতায়। আমরা আশা করব যে ক্যাবিনেটেও আপনারা নিশ্চয়ই এগুলি নিয়ে কথা বলবেন এবং কারা এর জন্য আসলে দায়ী, ইতিহাসের প্রয়োজনে আমরা যেন সেগুলি জানতে পারি, বা কাদের কাছে আসলে কোন সিভিল লোকদের কাছে আসলে এই অস্ত্র কারা দিয়েছিল। আমি পরবর্তী প্রসঙ্গে আসি, আবার একটু ক্যাবিনেটে ফিরে আসি। এই সরকার 11 মাস পার করে ফেলেছে, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, কি এখন আপনাদের 1 বছরের হিসাব করা শুরু হয়েছে? আমি যেই কথাটি বলছিলাম যে মব কালচার নাকি প্রেশার গ্রুপ, আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, সেইটা মানে কিরকম? ধরেন প্রেস সেকশন বলতেছে যে মব না, সেটি হচ্ছে প্রেশার গ্রুপ। আবার সরকার থেকে বলা হচ্ছে যে এই মবের এই ব্যাপারগুলি কিন্তু বরদাস্ত করা হবে না। এইটা আসলে ক্যাবিনেটে কিভাবে আলোচিত হয়? এটা কি আসলে মব, প্রেশার গ্রুপ, নতুন ডিফিনিশন দরকার, কি আসলে জিনিসটা? এটা আপনি যেভাবে দেখেন, আপনি প্রেশার গ্রুপ বলতে আপনি যাদেরকে বোঝাচ্ছেন তাও হতে পারে। মব কালচার বলতে মবটা কারা, মব কি আপনি আমি গিয়েছি আছে একজন আপনাকে খালেদ, আপনি কে তো আমার পয়েন্ট আউট করার দরকার পড়ে না। এই ধরনের একটা রেভলিউশন আপনি চিন্তা করেন, একটা টোটালি লিডারলেস যেটা হয়েছে, যেটা যার ডেফিনেশন আপনি যেই দেন না কেন, যে মাস্টার মাইন্ড অমুক তমুক যাই হোক, বাট ফ্রন্টে তো কোনো ওই রকম আইকনিক লিডার ছিল যে তার নেতৃত্বে এই রেভলিউশন হচ্ছে। এই রেভলিউশন গুলো যেগুলো আমরা দেখেছি, ধরুন আপনার রোজ রেভলিউশন, ইয়েলো রেভলিউশন, যেগুলো আপনার ইউরোপে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, অ্যারাব অ্যারাব বসন্ত যেটাকে আমরা বলছি, অ্যারাব স্প্রিং, এখানে ঠিক জনগণের থেকে কিন্তু রেভলিউশন গুলো হয়েছে। হওয়ার পরে ওইসব দেশ কি এখনো সেটেল হয়েছে বলে আপনার মনে হচ্ছে? হয়নি। কিন্তু আমি আমি বাংলাদেশের মানুষকে অন্তত এতটুকু আপনার ক্রেডিট দিতে চাই যে আমরা যে ভয় পেয়েছিলাম, আমি অন্তত এই ক্যাবিনেটে ঢোকার আগে চিন্তা করছিলাম যে এই গভর্নমেন্ট যখন কোলাপস করে যাবে তখন কি কেওস দেশে হবে, কতখানি কেওস হবে, ব্যাংক লুট হবে, রেলওয়ে লাইন উপড়ানো হবে, যা হয় সাধারণত, এবং একটা কেওটিক সিচুয়েশন হবে। হু ইজ গোয়িং টু কাম অ্যান্ড স্টপ ইট? কোন নেতা ছিল? বলেন আপনি, আপনি নিজেই বলেন। আপনার যারা দর্শক তাদেরকে জিজ্ঞেস করছি, কোন ও তখন নেতা দাঁড়িয়ে বলেছিল যে স্টপ, আই এম হিয়ার? নো। হ্যাঁ, আমি যদি আপনাকে ছোট্ট এক্সাম্পলে যাই, আমার আমার ক্ষুদ্র এক্সাম্পল, 7th নভেম্বর, হয়তো আপনি বলেন তো ক্যান্টনমেন্টে হয়েছিল, কিন্তু হোল কান্ট্রি ওয়াজ অ্যাবসলিউটলি ওপেন। সেখানে তো অন্তত একজন লোক দাঁড়িয়ে বলছে আই এম হিয়ার। আমি আমি যেন জিয়ার কথা বলছি, আমার তো চোখে দেখা, আমি তো তখন ঢাকাতে, এবং ঢাকা কিন্তু আমার উপরে বই আছে আমার লেখা। হ্যাঁ, পুরা কান্ট্রি ওয়াজ কোলাপসিং, একটা লোক তো দাঁড়িয়ে বলছে আই এম হিয়ার, গুড অর ফর ব্যাড। হ্যাঁ, একটা লোক তো রেসপন্সিবিলিটি নিয়েছে। এইখানে আপনি বলেন, এই যে এত বড় একটা রেভলিউশন হলো, সেই জুলাই থেকে শুরু করে অগস্ট 5 বা অগস্ট 6 পর্যন্ত, হু আর দ্য লিডার্স? এটা তো একটা নেমলেস রেভলিউশন। একটা নেমলেস রেভলিউশন কেমন হয় আপনি ভালো করে জানেন। এখানে ফিডেল ক্যাস্ট্রো নাই, এখানে চি গুয়েভারা ছিল না, হ্যাঁ, না এখানে there was no another জিয়াউর রহমান সম্পর্কে।
দেয়ারফর দ্য হোল রেভলিউশনটা হয়েছে একটা নাম না জানা অর্গানাইজেশন দ্বারা। যদি বলি ছাত্ররা, ইয়েস, ছাত্রদের সাথে আপনার মজদুররা আসছে, ইয়েস, দিন মজুররা আসছে, ইয়েস। তার মানে একটা পিপলস রেভলিউশন হয়েছে আমি যদি ওভারঅল বলি, এবং সেই রেভলিউশনটা কিন্তু শান্তিপূর্ণ নয়, ইট ওয়াজ ব্লাডি রেভলিউশন। আবার এই 21st সেঞ্চুরিতে আমার মনে হয় যে এই ধরনের রেভলিউশন অন্তত আমি অবজার্ভ করিনি। এই ব্লাডি রেভলিউশনের পরে এই দেশটা কি হওয়া উচিত ছিল আপনি, সেখান থেকে আমরা কোথায় আছি? উই আর মাচ মাচ বেটার অফ। আচ্ছা, আমরা আচ্ছা, আমরা শোনেন, আমি একটু শেষ করি। আমরা আমরা আমি নিজেও, আমি আই এম অলসো পার্ট অফ ইট। আমরা কিছুতে কিন্তু অধৈর্য হয়ে যাই, আর গেল রে, হইলো না, ওটা হলো না, সেটা হলো না, সেটা হলো না, সেটা হলো না। কিন্তু দেয়ার আর সামথিং পজিটিভ, নট দ্যাট আমি ক্যাবিনেট আছি বলে। আজকে আমি হয়তো ক্যাবিনেট আছি বলে একটু রয়েছে কথা বলছি, বা আমি নিজেই সেন্সার করবো কথা বলছি, বিকজ আমার যে সাবজেক্ট আমি সেই সাবজেক্টে অন্যকে বিব্রত করবো কেন, বা তার সুতে যাবো কেন? কিন্তু আজকে যারা বাইরে আছে তারা বলেন গভর্নমেন্টকে সকালে একবার, বিকেলে একবার, দুপুরে একবার, আর সন্ধ্যায় একবার, মানে নাকা নিচু পর্যন্ত খাওয়াচ্ছে। শেষ পর্যন্ত অমুকেই, আপনি ইউটিউব গুলো দেখেন, আনপ্রোভোকড, কি বলে, আপনি সলিসিটেড, এমনকি উইদাউট প্রুফ আপনি আমাকে আমার আমার কাছে কিন্তু মনে হয় যে জেনারেল সাখাওয়াত, আপনি যখন আসলে আপনার ক্যাবিনেটের চেয়ার থেকে বাইরে হবেন, একটু রিটায়ারমেন্ট নেবেন, আপনি দেখবেন কিন্তু এই সরকারের বিরুদ্ধে কমই হয়েছে আসলে। কারণ হচ্ছে যে কারণ আমি আপনাকে জানি যে আপনি সবসময় সরল পথের কথা বলেন। এই সরকার তো সরল পথে চলতেছে না, সরকারের 2টা সেকশন 4 রকমের কথা করছে। আমি আপনাদের দেখাইতে পারি যে যাই হোক, সেটা অনেক বড় আলোচনা, কমই হইতেছে। আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের কথাই, কিন্তু আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা সত্য হোক মিথ্যা হোক একটা কথা বলে, এটা নিয়ে অ্যাক্ট করে, রিয়েক্ট করে, কি করে না করে সেটা আমি এখন এটা নিয়ে আমি বলতে চাই না। আমরা একটু প্রসঙ্গে আসি। ওইটা যদি আবার আরেক লাইন বলতেন, উপদেষ্টাদের মধ্যে কি নির্বাচন নিয়ে 2 ভাগ বা 3 ভাগ আছে? কেউ কেউ আছে যে ডক্টর ইউনূসকে নিয়ে থাইকা যেতে চান, ছাত্ররা এক দল, আপনারা যারা হচ্ছে মানে আপনি যদিও সোলজার কিন্তু অনেক বেশি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি, অনেক বেশি শিক্ষক, তো আপনারা যারা আছেন, আপনি, ডক্টর সালাউদ্দিন আহমেদ, তারপরে হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারা এক দল, আবার মাঝখানে সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, তারা আবার আরেক দল, ওরকম ছাত্ররা এক দল, ওরকম আলাদা আলাদা করা আছে। কিছু দল আছে আবার নিষ্ক্রিয়, ওরকম আছে কিনা, মানে যদি আপনি বলতেন একটু। এগুলো তো আপনার অবজারভেশন। না, এইটা বলা আছে, আমার না, এর একটা বক্তব্য আমার না। মানে কেউ কেউ বলতেছেন কি স্যার, দেখেন যে প্রফেসর আসিফ নজরুল, ডক্টর সৈয়দা রিজওয়ানা হাসান, জনাব আদিলুর রহমান খান, তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসেছেন, ল ডিপার্টমেন্ট। তারা অল্প একটু ছোট বড়, তারা একটা গোষ্ঠী, অ্যাটর্নি জেনারেল সহ। আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন, কেউ কেউ আপনাদেরকে বলতেছেন যে আপনারা যেহেতু রাস্তায় আন্দোলন করেন নাই, সেহেতু আপনাদের গায়ে আসলে এই অভ্যুত্থানের আঁচটা লাগে নাই, সেজন্য আপনারা এক পক্ষ, ছাত্ররা আবার এক পক্ষ। ডক্টর ইউনূস কোনো পক্ষ না হইতে গিয়ান এক এক সময় এক এক পক্ষ, এরকম মনে হয়। যে এইটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে কি এরকম মতভিন্নতা আপনাদের মধ্যে আছে কিনা, বা ইলেকশন নিয়ে, ওটা যদি একটু বলতেন। আচ্ছা, ঠিক। আমি আমার পজিশনটা করি। ইয়েস, আমি তো মাঠে ছিলাম না, কিন্তু 15 বছর আমি কি করছিলাম আমার মতো, আপনি আপনি বলেন, আমার মতো মানে কনসিস্টেন্টলি কেউ কথা বলে গেছে না, কনসিস্টেন্টলি কেউ লিখে গেছে না, এবং সেগুলি সবই রেকর্ডেড, অল ইন রেকর্ডেড। এখন আমি তো রাইফেল নিয়ে দৌড়াদৌড়ি করি নাই, বাট আমি তো যতটুকু আমার বিবেক এবং শক্তি সঞ্চয় করে যতটুকু বলার আমি বলেছি আপনাকে। খালেদ, আপনি ভালো করে জানেন গতবার আপনি বলেছিলেন আমাকে তো অনেক টোপ দেওয়া হয়েছিল, অনেক, হ্যাঁ, আমি রিপিট করতে যাচ্ছি না। আর তারপরে আপনি চিন্তা করেন কোন পর্যায়ে গেলে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে সৈনিকরা তোমরা গুলি করবে না, ড্রোন অফিসারদের বলছিলাম যে তোমরা কোনো অর্ডার দেবে না, বিকজ ইউ আর নট পার্ট অফ ইট। আপনি এটা মানে অন রেকর্ড এবং কোর্টের মানে সংবাদ মাধ্যমে এটা আপনি বলছেন, এবং আপনার এই বলাকে অসংখ্য জায়গায় উদ্ধৃত করা হয়েছে,
অসংখ্য জায়গায় ছড়ায় দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে সময় না, সেগুলি প্রসঙ্গে আমি আসলে মানে না না আমি যেটা বলছি, আপনি বললেন যে জি আমি আমার কথা বলছি, আমি বাকিদের সাফাইতে গাইতে পারবো না। হ্যাঁ, আসিফ নজরুল সাহেব, তারপরে রেজওয়ানা, সবাই সবার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করছেন আসলে মনে হয়, পালন করেছে ওই সময়। জি আমি তো আসিফ নজরুলকে ছাত্রদের সাথে দেখতে দেখেছি, সবচেয়ে বেশি রেজওয়ানাকে দেখেছি, আপাও সবচেয়ে বেশি সময় ছিলেন, আদিলকে দেখেছি, তারপর আরো অনেক কয়েকজনকে দেখেছি। তারা তো আমার সাথে সাহসী ভূমিকা পালন করেছে, তাই না? রাইট। আমি নয় একটা কোকুনের মধ্যে থেকে হয়তো কথা বলেছি। অনেক সময় আমি জিজ্ঞেস করতাম যে আমি গ্রে লিস্ট নাকি হোয়াইট লিস্ট নাকি রেড লিস্ট, মাঝে মাঝে রেড লিস্টে চলে যেতাম, আবার কিছুক্ষণ পর শুনতাম না আপনি গ্রেতে চলে আসছেন। গ্রে মানে হ্যাঁ ঠিক আছে, আপনি ডাকলে ডাকতে পারেন। হ্যাঁ, আপনি নিজেও তো অ্যাঙ্কর ছিলেন যখন আমি রাইট অনেক ধরনের কথাবার্তা বলেছি। এখন কথা হচ্ছে বাংলাদেশের ইতিহাস তো আসলে একটু এখন যেটা সুবিধা হয়েছে যে সবকিছু ডিজিটাল ফুটপ্রিন্ট অথবা প্রিন্টেড রয়ে গেছে, মানে কেউ চাইলে দেখতে পারবে, মানে আমারে আসলে সাক্ষ্য দিতে হবে না, কেউ একটু গুগল করলেও দেখতে পারবে, কেউ একটু গবেষণা করলেও দেখতে পারবে। তো সুতরাং কিন্তু আপনাদের মধ্যে মতভিন্নতা বা ওরকম গ্রুপ আছে কিনা, আপনাদের মধ্যে এরকম কেউ আছে কিনা, আপনি যদি হ্যাঁ বা নাতে জবাব দেন বিস্তারিত না বলে, তাইলেও আমি পারবো যে আপনাদের মধ্যে কেউ কি চান যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বা আপনারা বেশ কিছুদিন আসলে ক্ষমতা থেকে যান, বা ডক্টর ইউনূস চলে যাক, ডক্টর সালাউদ্দিন আহমেদ এসে প্রধান উপদেষ্টা হোক, উনি এসে একটা নির্বাচন করুক 3 বছর পরে দেখ, এরকম কোনো একটা কিছু আছে কিনা? মানে যে গুজব আসছে সব বলে দিয়েছে এগুলো আমি ঠিকই, এগুলো গুজব আমিও শুনছি। আমি গুজব শুনি ঘরে বাইরে, এটা ভাই নট এট অল। আমি ঘরে আসলে শুনে আমি এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দিই। হ্যাঁ, আমি অলওয়েজ সেই হলে একটা বলি, ওয়েট এন্ড সি টিল দ্যাট টাইম কামস। হ্যাঁ, ওকে, আপনি যদি এটা তো লুকানো কিছু না। হ্যাঁ, ধরেন আমি যদি মনে করেন আমার কথা বলছি, না ভাই আমি আরো কয়েক বছর থাকি তো মজাই লাগে, তাহলে আপনি একদম জানতে পারবেন হ্যাঁ যে হি ইজ ডুইং দিস থিং। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে আমি এ পর্যন্ত এমন কোনো কাজ করেছি, কোথাও কোনো কথা বলেছি উইথ শো দ্যাট। ভাই শুনেন, একটা এন্ডুরেন্স আছে সবার, এটা তো মানেন, রাইট, এভরিবডি হ্যাজ এন এন্ডুরেন্স। রাইট, প্রত্যেকে একটা সময় হয় যখন হি ক্যান গিভ দ্য বেস্ট। হ্যাঁ, দ্যাট বেস্ট ক্যানট কন্টিনিউ ফর লাইফ। রাইট। আমি আপনাকে শেষ পর্যন্ত এই পর্যায়ে শুধু আমার একটা কথা আপনাকে বলে রাখি, আমার বন্ধু বান্ধবেরা যারা বিভিন্ন জায়গায় মানে প্রতিষ্ঠিত বন্ধু বান্ধবেরা আমাকে বেট ধরার জন্য, বাজি ধরার জন্য আমাকে আসলে প্রলুব্ধ করতেছে যে ইলেকশন কিছুতেই মে মাসের 30 তারিখের বা মে মাসের 1 তারিখের আগে হবে না। আমি যদি বাজি ধরি তাহলে বাজি কি এরকম ধরতে পারবো যে এপ্রিলের 30 তারিখের মধ্যে ইলেকশন হবে, এরকম কি ধরতে পারবো বাজি? আচ্ছা, আমি আপনাকে বলি, প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন কিন্তু এপ্রিল মাসে, তাই না? রাইট। তারপরে হয়তো উনি পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা ওনারা করেন। আমি কিন্তু পলিটিক্যাল পার্টির আলোচনার মধ্যে আজ পর্যন্ত থাকি নাই। হ্যাঁ, পলিটিক্যাল পার্টির সাথে যারা আলোচনা করেন প্রধান উপদেষ্টা করছেন প্রতিনিয়ত। হ্যাঁ, এবং ওনার যে সিনসিয়ারিটি, আমি তাকে সিনসিয়ারিটির বাইরে আমি দেখিনি। একটা কথা আমি ওনার মুখ দিয়ে কখনো শুনিনি। এমনকি আমরা যে কাজ করছি, অন্তত আমি যে কাজ করছি, উনি কখনো আমাকে ডিক্টেটও করেন না যে এইটা করেন, ডিলে করে করেন, আস্তে করে করো। নো, নট এট অল। হ্যাঁ, তো আমি যেটা বলার চেষ্টা করছি, এইরকম কোনো উক্তি বা এইরকম কোনো জেস্টার আমি দেখিনি। মাঝখানে তো উনি একেবারে থাকবেন না, ধনুষ পণ করে ফেলছেন। সেখানে আমরা বলছি যে আপনি যদি এভাবে চলে যান তাহলে এই দেশের মানে একটা বিশাল কেওসের মধ্যে ফেলে দেবেন। উনি তো ভীষণ অ্যাডামেন্ট ছিলেন, উনি কিছুতেই থাকবেন না, চলেই যাবেন। রাইট, চলে যাবেন। আপনারাও জানেন যেইভাবে কথাবার্তা বলেছেন, ওনার জন্য তো কোনো অসুবিধা নাই। উনি যেখানে যাবেন, উনি হি ইজ দ্য ওয়ান পারসন বাংলাদেশ শুড বি ভেরি প্রাউড অফ, আমি মনে করি। রাইট, যে তিনি যেখানে দাঁড়ান, হ্যাঁ, এমন কেউ নাই যে ওনার সাথে সেটা আমরাও বহুবার দেখেছি। এবং আপনার ক্ষেত্রে আমি এটা বলতে পারি, উপদেষ্টা পরিষদে এরকম সদস্য যাদের নাম আমি বললাম তাদের সবারই আসলে একই অবস্থা, মানে তাদের কোনো মানে এমন না যে, কিন্তু প্রশ্নটা হইল যে আপনারা অনেক সময় হয় না, আপনারা হোয়াইট ম্যানস বার্ডেন অনুভব করেন কিনা, যেটা আপনারা মনে করেন না দেশের ভালোর জন্য আবার থেকে যেতে হবে। ডক্টর মাহমুদ, সেই হোয়াইট ম্যানস বার্ডেনটারে আমি ভয় পাই আসলে।
শোনেন, আমি ওনার মতো, আমি এটা বলি, ওনার মতো একজন এরকম ব্যক্তিত্ব, জি উনিকে চাইবেন যে উনি এই ব্যক্তিত্ব নিয়ে উনি এমন জায়গায় পৌঁছে যান যেখানে তো সবাই তাকে এক ধরনের ভিলেন মনে করুক? আই ডোন্ট থিঙ্ক সো। না না ভিলেন মানে আপনার কি মনে হয় যে উনি এপ্রিল মাসে বেশি থাকলে বা এপ্রিল মাসে নির্বাচনটা না দিতে পারলে ভিলেন মনে করবে? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের এরকম একটা পার্সোনালিটি, তারপরেও হয়তো আমরা কেউ কেউ বলবো না উনি যা করেছেন ঠিকই করেছেন, কারণ ডক্টর সাখাওয়াত তো আর এর বাইরে ভুল করতে পারে না। আপনাদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাসটা কিন্তু এই পর্যায়েরই। এইটারে আপনারা অপব্যবহার করবেন কিনা, লাইক মানে ইউর যেহেতু সুপিরিয়র বা আমি আপনাকে বলি, জি আমি আমার আমার ব্যক্তিগত হয়ে আবার বলছি, খালেদ মহিউদ্দিন, হ্যাঁ ইউ নো মি ফর লাস্ট 30 years, রাইট এবং আপনি আপনি এমন না যে আপনি আমার ট্র্যাক করেননি। You tracked as a very efficient and smart and educated gentleman. আমি আপনাকে আজকের থেকে না, আমি তখন থেকে বলছি যে আই রিয়েলি রিগার্ড ইউ, রাইট যে আপনি যখন সঞ্চালনা করেন, আপনি কিন্তু, আমি এখনো বলছি, এবং এটা কোনো তোষামোদী নয়, আপনার সঞ্চালনা আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টাডি করে কথা বলেছেন, আপনি পেপার থেকে কোট করেছেন, আপনি আমার বই থেকে কোট করেছেন। রাইট তো ইউ আর নট এ জাস্ট আমি আমার মতো একটা উপস্থাপক না। আচ্ছা বলেন তো আপনার কি মতামত? নো, আপনি দেখেছেন। এখন কথা হলো কি, এখন আপনি যদি মনে করেন, আমার কথা আমি বলতে পারি, আমি কখনো মনে করি না যে আমাকে আই টু স্টিক অ্যারাউন্ড দিস চেয়ার ফর মোর অ্যান্ড ইয়ার্স। না সেটা ঠিক আছে। আমার মনে যে ফেয়ার এনাফ পরিষ্কার। আমরা একদম মানে আজকে আপনার সাথে কথা বলা বা আপনার কথা শুনতে শুনতে আমরা একটু টাইম ম্যানেজমেন্ট, আপনি যদি আমাদের অনুমতি দেন আমরা একটু সময়টা একটু বাড়িয়ে নিতে পারি আর কি, কারণ আমরা একটু, আপনার যদি একটু সময় থাকে, কতক্ষণ আমাদের সময় দেন? হ্যাঁ এই কয়েক মিনিট আপনি যতক্ষণ থাকে। কারণ হচ্ছে কয়েকটা প্রশ্ন করতে হবে যেগুলো শুধু আপনাকেই করা যায়। যে সম্প্রতি আমরা একটা খবর পড়তেছি, সেইটা হলো যে আপনার ভাই নাকি বিএনপি থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে বলছেন যে মানে আপনার ভাই জনাব হেমায়েত হোসেন সোহরাব সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। অনেকে বলছেন যে এটা হইলে আপনি কি আর লেভেল প্লেইং ফিল্ড করতে চাইবেন নাকি আপনি চাইবেন না? আপনি যদি এক নম্বর, প্রথম কথা হচ্ছে আমার ভাই ইজ অ্যান ইন্ডিভিজুয়াল, এবং সে বিএনপি যখন ছাত্র ছিল, সে ছাত্র দলে ছিল, জেলে গেছে, অনেক কিছু করেছে, পরে পারিবারিক কারণে সে অত অ্যাক্টিভ থাকে না। সে একটা ইন্ডিভিজুয়াল, সে যদি ইলেকশন করতে চায় আমি ঠেকাতে পারি? আর এমন কোন কনস্টিটিউশন বা এমন কোন আইন আছে যে আমি উপদেষ্টা থাকলে আমার ভাই বা আমার ব্রাদার বা আমার কাজিন বা আমার চাচা, আমার মামা পলিটিক্স করতে পারবে না বা ইলেকশন করতে পারবে না? সে ইলেকশন যদি, আমার কথা আমি শেষ করি, তার যদি ইচ্ছা প্রকাশ করে থাকে, পার্টি তাকে কি মানে উদাউট যাচাই করে তাকে একটা বিএনপির মতো একটা পার্টি কথা নাই বার্তা নিয়ে ডোমিনেশন দিয়ে দেবে? ইজ ইট পসিবল? যে কেউ বলতে পারে যে আমি ইলেকশন করবো। না, নমিনেশন দিবে যদি তারা এই ইয়া পায় যে জেনারেল সাখাওয়াত ইলেকশনের সময় বিএনপির দিকে একটু সফট থাকবেন, তাইলে হয়তো নমিনেশন দিবে। না এটা না, এক কথা। 2 নম্বর কথা আমি বলি, জি, গভর্নমেন্ট অনলি হেল্পস ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড করা, নট মাইন। ওকে, আমি না, ইভেন হোম মিনিস্টার, হোমও না। যদি ইলেকশন কমিশন যদি প্রপারলি লেভেল প্লেইং ফিল্ড করতে পারে, তাহলে গভর্নমেন্ট ক্যানট ডু এনিথিং। আপনি ভালো করে জানেন। সেই ধরনের এখন ইলেকশন কমিশন যদি মনে করে ভাই গভর্নমেন্ট আমাকে করে দিবে তারপর আমি করবো, নো, অল আইন, যতগুলো আমরা আইন শক্ত করে তৈরি করেছি, এভরিথিং গোজ উইথ ইলেকশন কমিশন। এভরিথিং গোজ উইথ ইলেকশন কমিশন। আমি অনেক রেফারেন্স দিতে পারি, আমি তো এটা পরে পিএইচডি করেছি, আপনি জানেন। অন্যান্য দেশের রেফারেন্স দিতে পারি। প্রধানমন্ত্রীকে পর্যন্ত জবাবদিহি করতে হয়েছে আপনার ইলেকশন কমিশন। না, প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি জবাবদিহি করা উচিত, কারণ প্রধানমন্ত্রী যেহেতু যত বড় চেয়ার তত বেশি জবাবদিহি করতে। ইলেকশন কমিশনে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি যে, কারণ আপনি হচ্ছে যে এটার জন্য একদম আদর্শ ব্যক্তিত্ব যিনি এটা জবাব দিতে পারেন। যার কারণ হচ্ছে 147টি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে সম্প্রতি আবেদন করেছে। এর মধ্যে অনেক দলই নাম সর্বস্ব। সরকার বা সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা, মানে যাদেরকে আমরা আদর করে ডিজিএফআই বলে ডাকি, বিভিন্ন সময় বিতর্কিত ব্যক্তিরাও নতুন নতুন দলের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।
সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা যে নতুন দল, এইটা কি গোয়েন্দা সংস্থা নিজে থেকে করতেছে নাকি তাদের সুপ্রিম বস অর্থাৎ সরকার প্রধানের ইশারা থেকে এটা আসছে? মানে ডিজিএফআই তো এখনো সরকার প্রধানের আন্ডারে, তাই না? ডিজিএফআই যদি এগুলি কোনো কিছু করে থাকে, আমরা কিন্তু এনসিপির একজন কেন্দ্রীয় নেতা বলেছেন আমরা যদি ডিজিএফআই একটু সাহায্য পেতাম তাহলে আমাদের অনেক ভালো হতো। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতেছি যে ডিজিএফআই একটা কথা। দেন ডিজিএফআইটাকে তো ইউনূস সাহেবই চালাচ্ছেন। এই নাম সর্বস্ব দলগুলি কি ইউনূস সাহেব করতে বলতেছেন, মানে যদি ডিজিএফআই এটার পিছনে আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি খালেদ, জি আমাদের সময় কয়েকটা দল আসছিল না, আসছিল তখন এই যে আসছিল, হ্যাঁ আপনার 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 মনে আছে লেট ভদ্রলোকের নাম ভুলে গেছি, সাইফুর রহমান সাহেব, না না একসময় বিএনপি ছিলেন, ফেরদৌস আহমেদ কোরেশি সাহেব, ফেরদৌস আহমেদ কোরেশি সাহেব। জি দলটা কি করতে পারছেন? না, পারে নাই, ওনার কোনো স্ট্যান্ডিং হয়েছিল না। এইরকম? আমাদের সময় 38টা দল নিবন্ধিত হয়েছিল, হুম তার মধ্যে 2-4টা আসছিল এরকম শুনেছি ব্যাকগ্রাউন্ডে। আমরা কিন্তু একদম স্ট্রিক্টলি তাদেরকে নিবন্ধন করাই নাই, মিনিমাম তাদের রিকোয়ারমেন্ট ছিল না। এখন আপনি মনে করেন যে 100 কতগুলো দল, আপনি কটা বললেন? 47টা, 147, 147 দল যেই তৈরি করে থাকুক, হুম তাকে যেই রেজিস্ট্রেশনের যে আইনটা আছে, ইলেকশন কমিশন যদি ওই আইনটাকে সঠিকভাবে দেখে, তাহলে আমি আপনাকে বলি আমার আন্দাজ যে ইউ উইল ফাইন্ড বহু দল হুম মানে মানে এইসের নিবন্ধনের ধারে কাছে যেতে পারছে না। হুম এক দ্বিতীয়ত ধরে নিলাম যে 75টা দল পার্টিসিপেট করছে, হুম 300 আসন ধরে নিলাম। হুম আমার স্টাডি আমি আপনাকে বলি, হুম যে যত ব্যাকআপই করুক, হ্যাঁ, হুম 4টা কি 5টা কি 6টা, হয়তো এখন তো 5টা দল হতে পারে, 5টা দলের বেশি সিট পাওয়ার মতো যোগ্য দল দাদা, আমি নেই। ষড়যন্ত্রের কথা বলি, জেনারেল সাখাওয়াত, আপনারে বলা যায় ষড়যন্ত্রের কথা বলি। আপনারা ধরেন 75টা দল এরকম নিবন্ধিত করলেন, এর মধ্যে না না না, আমরা আচ্ছা আপনি আমাদের শেষ সময় করে দিলাম বলি, আপনি শেষ করে দিলাম বলি। আমাদের সময় 36টা দল ছিল নিবন্ধিত, আচ্ছা সরি 38, 38, তার মধ্যে একটা পার্টিসিপেট করে নাই, 37 দল। আপনি তার রেজাল্টটা দেখেন, 4টা দল, 5টা দলের বেশি 1% ভোট তো অনেকে পায়নি। আপনি দল করলে তো হবে না ভাই, আপনি বাংলাদেশের রাজনীতি বুঝতে হবে। ভোটের দরকার নাই তো, আমি আপনার ষড়যন্ত্রটা বলি। বাজারে যেটা চলতেছে হচ্ছে ডক্টর ইউনূস এবং ডক্টর সাখাওয়াত মিলে ডিজিএফআই কে ব্যবহার করে 50টা নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিবে। তারপরে যখন ইলেকশন দেওয়ার সময় আসবে, বিএনপি কে পাশ কাটায়, জামায়াতকে পাশ কাটায়, তারা বলবে 50টির বেশি দল এখন নির্বাচন চায় না, আমরা নির্বাচন কি করে দেই। এই জন্য এই ছোট ছোট নাম সর্বস্ব দলগুলি সৃষ্টি করা হয়েছে। আপনারা করতেছেন। আমি এটা এই নতুন শুনলাম যে আই হ্যাভ বিকাম দ্যাট পাওয়ারফুল, যে আমি দল খাড়া করতে পারি। হ্যাঁ আমি ভাই ডিজিএফআই দিয়ে সেটাই বললাম, আই এম দ্যাট পাওয়ারফুল যে ডিজিএফআই আমি বলবো, ডিজিএফআই ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, আমি কোথাকার কোন সোলজার কবে রিটায়ার করেছে আজ থেকে কত বছর আগে, ডিজিএফআই তে যারা আছে তাদেরকে হার্ডলি আই নো। হ্যাঁ, আর তারা কেন আমার কথা কেন শুনতে হবে বলেন ভাই? আমি খুব আনন্দিত হলাম, আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি যে আমাকে এত লার্জার দেন লাইফ মনে করলেন। এই জন্য আমি ভাই আপনাকে মিষ্টি ধরেন না, কারণ হচ্ছে আমি কারণটা বললে আপনি বুঝবেন। কিছু কিছু ক্ষেত্রে আমার ধারণা, কারণ ক্যাবিনেট দেখে আমি বুঝতে পারি কিছু কিছু ক্ষেত্রে ডক্টর ইউনূস আপনার পরামর্শ নিয়ে থাকেন বা আপনার ম্যাপিংটা উনি শ্রদ্ধা করেন। সুতরাং আপনি যদি এরকম চান যে চিফ অ্যাডভাইজার, আপনি যদি মনে করেন আপনি ইলেকশনে রিলে করতে চান, দিস কুড বি এ ওয়ে, আপনি ডিজিএফআই কে বলেন যে 50টা দল করুক, যে দলগুলি পরে দিয়ে ইলেকশন করবে না, এটা হইতে পারে আর কি। শোনেন আমি আবার বলছি, জি আই এম ভেরি ভেরি এলাইটেড টুডে। আমার একটা নতুন পরিচয় করে দিলেন আপনি। আমি ভাই দর্শকদের সবাইকে মিষ্টি খাওয়াতে চাই, যারা সাপোর্ট করবে। শোনেন, আমার সাথে খুব বিজনেস টাইপের, ওনার সাথে আমি ওনার ক্যাবিনেটের একজন সদস্য। উনি যদি আমার কাছে কিছু জানতে চান, আমার মানে মন্ত্রণালয় আজ পর্যন্ত আমার মন্ত্রণালয়, দুটো মন্ত্রণালয়, কিন্তু আমার 2টা মন্ত্রণালয় কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস মন্ত্রণালয়, বুঝতে পারছেন? আপনি দেখেন সারাক্ষণ আমি এই শ্রমিকদের পড়ি। আমার এই শ্রম অফিস আছে, এটা
অনেক সময় প্রায় 24 ঘন্টা 36 ঘন্টা ঘেরাও করা থাকে, and I have to resolve that. হুম হুম আমি 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 উনি আমাকে আমার মন্ত্রণালয়ের বিষয় ছাড়া হুম হুম আজ পর্যন্ত কোনো কিছু জিজ্ঞেস করেননি। আমিও কোনো নিয়ে ভলান্টিয়ারলি আমি কোনো কথা বলি না। ক্যাবিনেটে আমি কথা বলি, ইয়েস, হুম ক্যাবিনেটে আমি কথা বলি সবার সামনে, মাঝে মাঝে আমি ওনাকে বলি যে স্যার আমি কিছু বলবো, বলে আচ্ছা ঠিক আছে বলবো। তো ওকে সেইখানে এই কথা আমি বলি, সেটা ওনারা বাকিটা নিল কি না নিল, বাট আই সে হোয়াট আই হ্যাভ টু মিনিমাম টেল। আমি আপনাকে এটা খুব মানে একদম সিরিয়াসলি কথা বলছি, আমাকে যদি উনি জিজ্ঞেস করেন তাহলে আমি বলতে কথা বলি, তার আগে আমি একটু আগ ওকে বাড়ায় কোনো কথা বলি। আই ডোন্ট গিভ, আরে ভাই আমার বুদ্ধি কতটুকু আছে যে আমি আপনাদের বুদ্ধি বিতরণ করবো। না তা না, তা না, কারণ হচ্ছে আচ্ছা সেটি আবার অন্য কথা, কিন্তু কিন্তু আচ্ছা আমি আপনাকে দুইটা বা তিনটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা একটা তো অবশ্যই গণমাধ্যম। আপনি গণমাধ্যমে লিখেন, গণমাধ্যমে কথা বলেন, বা গণমাধ্যম আপনাকে কোট করে, আপনার বাইট নেয়, সেটির কারণেও না, আপনি গণমাধ্যমের একজন নিবিড় পর্যবেক্ষক বটে। আপনি সর্বশেষ যে একাডেমিক কার্যটি করেছেন, যে পিএইচডি করেছেন, সেটার মতো গণমাধ্যমের আচরণ একটা বড় ভূমিকা পালন করেছে। সেই হিসাবে আমি বলতে চাই যে ধরেন এখন গণমাধ্যম নিয়ে যা চলতেছে, মানে আমি কারো নাম বলতে চাই না, কারণ এরা সবাই সুপার সেনসিটিভ, আমি কোনো জায়গা থেকে কোনো কথা বলতে চাই না। এখন যেটা চলতেছে যে কিছু হলেই গণমাধ্যমের দিকে আঙ্গুল তোলা, যেমন আবার গণমাধ্যম মানে খুব মানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতেছে কিনা, মানে সাংবাদিকতা আসলে সেই অর্থে সায়েন্স না হইলেও আমরা তো কিছু রুলস, কিছু এথিক্স তো আমাদেরকে শেখানো হয়, তার মিনিমামটাও ফলো করতেছে কিনা, এইটা একটা। দুর্নীতি দমন কমিশন নিয়েও আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশনের দিকে আঙ্গুল তোলা হচ্ছে মানবাধিকার কমিশনের ক্ষেত্রে। আপনি যদি তিনটা বিষয় নিয়ে একটু অল্প অল্প করে বলতেন, যে মানে আমরা কোথায় দাঁড়ায় আসি। মানে বারবার শেখ হাসিনার আমলের সাথে তুলনা দিতে ভালো লাগে না, কারণ হচ্ছে যে শেখ হাসিনা আমল আমি মনে করি যে আমরা পার হয়ে আসছি, এটা আমরা সামনের দিকে তাকাতে চাই। আপনি যদি আমাদের একটু এনলাইটেন করেন। আচ্ছা, আমার শোনেন, আমি এগুলো আমার ব্যক্তিগত, একদম ব্যক্তিগত অবজারভেশন, হুম হুম টোটাল ব্যক্তিগত অবজারভেশন। গণমাধ্যমের যে অবস্থাতে ছিল আপনিও জানেন, হুম আপনাকেও দেশ দেশ ত্যাগ করতে হয়েছে, অনেকে দেশ ত্যাগ করতে হয়েছে, অনেকে দেশ ত্যাগ করেছেন যারা গণমাধ্যমে কাজ করেছে। আমি নাম বলতে চাই না, কারণ নাম বললে আবার পক্ষপাত দুষ্ট হতে পারি, কিন্তু আমি সবার সাথে অনেকের সাথে কথা বলেছি, এই 15 বছরের মধ্যেও কথা বলেছি। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করে হুম দেখতে পারেন হুম কয়েকজনকে, যখনই তারা অ্যাপ্রোচ করেছে আমি মানা করিনি, আমি কথা বলেছি। সেগুলো নিয়েও আমার পিছনে অনেক পড়েছিল, কেন আপনি অমুকের সাথে ইন্টারভিউ দিলেন, কেন কথা বলেন। হুম হুম গণমাধ্যম এখন যে অবস্থা হয়েছে, একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে দে হ্যাভ কাম আউট, হুম হয় না? হুম ধরেন 1971 16 ডিসেম্বর মনে করেন, হুম এভরিবডি ওয়াজ হ্যাপি, কেউ ডানে দৌড়াচ্ছে, হুম কেউ বাঁয়ে দৌড়াচ্ছে, হুম কেউ কি করতেছে, মানে মানে একটা স্বাধীনতার যে স্বাদ, হুম সেইটা হৃদয়ঙ্গম করতে 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 ইট টুক লট অফ টাইম। হ্যাঁ, আমি যদি সেটার সাথে তুলনা করি, গণমাধ্যম প্রত্যেকটি যারা প্রো ছিল, প্রো বাধ্য হয়ে হয়তো হয়েছে, প্রো একেবারে বাধ্য হতে হয়েছে। এই যে ইলেকশন গুলো হলো, আপনি কি মনে করেন ফুটেজ নেয়নি? হুম ফুটেজ নিয়েছে, কারণ আমি তো ওতপ্রোত ভাবে না হলেও হুম গণমাধ্যমের সাথে আমি, গণমাধ্যমের মাধ্যমেই তো আমি উঠে এসেছি। হুম আমার পরিচিত তো গণমাধ্যমের মাধ্যমেই, প্লাস হোক মাইনাস হোক, হ্যাঁ, খারাপ হোক ভালো হোক, ওটার মাধ্যমেই তো। কারণ লোকে আমাকে চিনবে কেন, লোকে চিনবে কেন? হুম লেখালেখি, আপনাদের সাথে কথা বলা, হুম টকশোতে যাওয়া, সেই পরিস্থিতিতে আমরা যখন ছিলাম, ধরুন আমি আবার বলছি, আমি ওদিন এনটিভিতে বলছি যে আমাকে যখন ডাকতো এনটিভি, হুম তো আমি প্রথমে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি আমাকে ডাকছেন, বুঝতে পারছেন তো আমাকে, আমি কিন্তু কোনো রাগ ঢাক কথা বলতে পারবো না। হুম তো বলে না 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 ঠিক আছে, আপনি আপনার মতো করে বলবেন। হুম গেলে পরে শুধু এটুকু বলতো যে আমরা খুব বিপদে আছি। হ্যাঁ, সত্যি কথা বলছি, হুম ওই দিন আমি একটা প্রকাশ্যে বলছি কথা, হুম হুম আমরা বিপদে আছি। তো আমি তো ওটা আচ্ছা ঠিক আছে, মানে লেট মি নট বি ভেরি অ্যাগ্রেসিভ। হ্যাঁ, তো অথচ 71-এ আপনি দেখছেন আই বিন অ্যাগ্রেসিভ। হুম হ্যাঁ, 5 জন 6 জন 7 জন সবাই আমার উপর ঝাঁপায় পড়তে একরকম। হ্যাঁ, হুম কোনো কিছু বললেই শেষ পর্যন্ত সঞ্চালক ছিলেন, আচ্ছা আপনার সাথে এটা নিয়ে আমরা 1-to-1 কথা বলবো, তারপর আর 1-to-1 কোনো কথা হয়। আমি যেটা বলছি যে ওই সময় যে পরিস্থিতিটা ছিল, সেখান থেকে গণমাধ্যম এখন এক ধরনের বিশাল স্বাধীনতা পেয়েছে। হুম এখন তো তাকে কেউ
ভয় দেখাচ্ছে না, এই এটা করলে পরে এইটা না, করবো আপনি ওইটা কি করবো। সিরিয়াসলি বলতেছেন গণমাধ্যমকে কেউ ভয় দেখাচ্ছে না? আমি কিন্তু এটা বলে নিতেছি যে গণমাধ্যম মিনিমাম কোন সময় মিনিমাম এথিক্স মানতে তারা ব্যর্থতার পরে দিচ্ছে, কিন্তু গণমাধ্যমকে কি কেউ ভয় দেখাচ্ছে না? মানে আপনি আমি বলি এটি বলবেন? না 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 না, আমি একটা বলি, আই হ্যাভ নো আইডিয়া। অ্যাপিয়ারেন্টলি আমি এখন দেখছি আপনি ইউটিউব, তারপরে ফেসবুক, তারপরে মানে বক্তব্য যেগুলো ছাপা হচ্ছে বিভিন্ন পত্রিকা তো আপনি খালি 4-5টা বড় পত্রিকা দেখলে হবে না, আপনি কত যে পত্রিকা বাংলাদেশে, মানে আপনি উঠাইলে কত কালকে দেখবেন যে ওই অমুকে পদত্যাগ করিয়া বাড়ি চলিয়ে গেছে, হ্যাঁ, অথচ সে দিব্যি কাজ করতেছে, হ্যাঁ, আজ অমুককে ধরে নিয়ে গেছে। এই যে কথাগুলো বেরোয়, চরিত্র হননগুলো হচ্ছে, এটা নিয়ে কেউ কারো পিছনে পড়েছে এ পর্যন্ত? না ডক্টর হোসেন, আমি একটা বলি, গণমাধ্যম কতটা স্বাধীন সেটা দেখার আমার একটা লিটমাস টেস্ট আছে। সেইটা হচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যম বা সরকারি গণমাধ্যমগুলি আসলে কি করে, বিটিভি কি করে, রেডিও কি করে। আমি সত্যি রেডিওর খবর আর বিটিভির খবর শুনে দিন হয়রান হয়ে গেলাম। প্রধান উপদেষ্টার খবর আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবটা কি, তাদের খবর ছাড়া কোনো খবর নাই। আপনারে আমি বলি, বাসস আগেও বাসস ছিল, এখন যে কি পরিমাণ বাসস হয়েছে সেইটা আমি আপনার একটা ছোট্ট উদাহরণ দেই। বর্তমান সরকার যেহেতু আপনারা রাষ্ট্রপতিকে দেখতে পারেন না, তারা রাষ্ট্রপতির খবরও দেয় না। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি নিজেও আশ্চর্য হয়ে যাই, হ্যাঁ, কারণ তখন আমি ধরে নেই যে এদের ভাই অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ, এরা না, আপনারা যত মুখে বলেন আমি বিশ্বাস করি না। আপনারা নিশ্চয়ই আড়ালে ভয় দেখান, নাইলে সাংবাদিকরা এমন করবে কেন? বিটিভির সাংবাদিকদের মধ্যে আমি জেনে বলতেছি যে বিটিভিতে যে নিউজ সেকশনের যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু নিউজ অনেক ভালো বোঝেন। আমি কিন্তু তার যে নিউজের যে রানডাউন, সেই রানডাউন দেখে আমি বুঝি ভয় না দেখাইলে এই নিউজ দেখানো সম্ভব না। আমার মনে হয় ভয় না, অসম্ভব ভয় না। উনি ভাবছেন না আমি সরকারি চাকরি করি, হ্যাঁ, আমার সরকারি চাকরি বিধি আমার উপরে লাগু করে। এখন বিটিভিকে আজকে আপনি প্রাইভেট করে দেন, কর্পোরেট করে দেন, বিবিসির মতো, হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, হ্যাঁ, আপনি করে দেন কর্পোরেশন। বিবিসি তো মাঝে মধ্যে বলে যে আমাদের এই বিষয়টা আমরা তা বলে কিন্তু বিবিসিটা হচ্ছে না পারতে বলে। আর এটা দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে আপনি দেখেন, দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে আঙ্গুল তোলা শুরু হয়েছিল প্রথমে এনসিপি নেতৃবৃন্দ এটা থেকে আঙ্গুল তুলতে শুরু করছে। তারপরে আমি বলতেছি না দুর্নীতি দমন কমিশন কাকরাইল মসজিদের ইমাম, তাদেরও ঝামেলা আছে, কিন্তু ঘটনা হইতেছে হচ্ছে যে এরপরে আমরা দেখা গেল যে দুর্নীতি দমন কমিশনকে একটা চিঠি দেওয়া হইতেছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিঠি দিতেছে যে আপনারা এটা নিয়ে আর কথা বললেন না, চুপচাপ থাকেন। এই আপনি এটা কিভাবে দেখেন? আসলে আপনার কাছে আমার জানতে ইচ্ছা করে যে মানে এটা কিরকম। আমি পেপারে দেখেছি, এখন এটার জবাব তো উনি দিতে পারবেন কেন দিলেন উনি দুদককে, আর দুদক জবাব দিতে পারবে। আমরা আবার শুনছি যে দুদকের চেয়ারম্যানকে ডাইকা নাকি আপনারা ধমকাইছেন যে এই চিঠি কেমনে বাইরে গেল। না, আপনারা বলতে কে? প্রধান উপদেষ্টা। তাহলে তো আমি ওনার জবাব দিতে পারবো? আপনি যে আমাকে এই প্রশ্নটা করছেন, আমি কি ওনার হয়ে জবাব দিতে পারবো? মানে আমার প্রবলেমটা কি আমি দেখেন যে আমাদের সাংবাদিকদের, মানে আমরা তো আসলে মানে এই জায়গাটাতে মাননীয় প্রধান উপদেষ্টাকে পাইতেছি না তাকে জিজ্ঞেস করার জন্য, সেজন্য হয়তো আপনার কথা বিশেষ করে, কারণ প্রধান উপদেষ্টা বিদেশে ছাড়া আর কাউকে তো মানে আর কারোর সামনে তো প্রশ্নের সম্মুখীন তার হইতেছেন না ইদানিং। কেন এই যে আমি যে একটা বিরাট ইন্টারভিউ দিলেন যে আমাদের কবির সাহেবের সাথে, হ্যাঁ নুরুল কবির ভাইকে দিয়েছেন, নুরুল কবির ভাই, আর আপনি জানেন নুরুল কবির ওরকম মানে আমার আপনার মতো চেপে কথা বলেন না, না উনি ধরে ধরেই কথা বলছেন, সুন্দর কথা বলছেন, ইন্টারভিউটা সুন্দর হয়েছে। আচ্ছা শেষ আপনি দেখেন, মানে এই প্রশ্নটা শেষ, আমার এরপরে আর একটা মাত্র প্রশ্ন আছে যে মানবাধিকার কমিশন, আপনারা এতগুলি মানবাধিকারের চ্যাম্পিয়ন এখানে, তারপরও এতগুলি মানবাধিকার হরণের ঘটনা ঘটছে। মানে আমি যদি মানবাধিকার বলি, মানুষের বিচার চাওয়ার অধিকার, মানুষের বিচার পাওয়ার অধিকার, সে যদি অপরাধীও হয় তার আত্মসম্মানের অধিকার, এই সবগুলি জায়গাতে তো আসলে এই সরকার এমন একটা জায়গায় নিয়ে যেতেছে, কখনো কখনো আমার কাছে মনে হয় যে মানে এটা এরকম কি
ঠিক হয়েছিল? কেউ কেউ আমার প্রশ্ন করে তাহলে কি হাসিনা ভালো ছিল? আমি বলছি না, হাসিনা, আমি বলি যে না, হাসিনা ভালো ছিল না, কোনোভাবেই ভালো ছিল না। কিন্তু হাসিনা ভালো ছিল না বইলা আমার আরো খারাপের মধ্যে যাইতে হবে, বা ওই একই খারাপের মধ্যে যাইতে হবে, এটা কি মানে এত অলক্ষী কেন আমার কপালে? আমি মানব অধিকারে কে আছে তাও জানি না, বিশ্বাস করেন। কারণ আমি আমার 2 মন্ত্রণালয়ে সকালে যাই, সন্ধ্যার সময় আসি। হ্যাঁ, আপনার এসিস্ট্যান্টকে জিজ্ঞেস করেন যে আমি কতবার বলছি যে ভাই আমি রাত 9টা পর্যন্ত বসে 10টা পর্যন্ত আমার কথা বলার মতো না না, শক্তি সেইটা থাকে না। সেইটা ঠিকই আছে, সেটা আপনি বলছেন। তো আমি 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 আপনাকে বলি, হুম, হুম, আমি স্ট্রিক্টলি আজকে থেকে না, আমি স্ট্রিক্টলি ট্রাই টু বি প্রফেশনাল। হুম, আমি স্ট্রিক্টলি ট্রাই টু বি প্রফেশনাল। আমি আপনাকে সার্টিফাই করতেও বলবো না। আপনি আমার এত ইন্টারভিউ, আমরা এত টকশো করেছি, হুম, আপনি আমাকে আমার আমার জায়গা ছাড়া বাইরে কারো সম্বন্ধে মন্তব্য করতে বা কথা বলতে না দেখেছেন? না, দেখেন, never, I no, never did it. no, It's not my part of habit, হ্যাঁ। right, আর এখন এখন আমি মনে করি I should prove my worth within my periphery. আমি আরেকজনের পেরিফেরিতে ঢুকে তার সম্বন্ধে উনি এটা করতে পারতেছেন না, উনি কেন ওটা করলেন, আমি করি না, হ্যাঁ। এটা আমার, আপনি বিশ্বাস করেন, দিস ইজ নট ইন মাই নেচার। আমি যদি আজকে অন্য মন্ত্রণালয়ে থাকতাম, তাহলে আমি অন্য মন্ত্রণালয়েই কথা বলতাম, অন্য কোনো না, মন্ত্রণালয়ের সেটা কথা সেটা বলতাম। সেটা আমি আসলে ক্যাবিনেটের প্রশ্নগুলিও আপনার কাছে একটু আমি উত্থাপন করছি। আমার শেষ প্রশ্ন, শেষ প্রসঙ্গ, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য আপনি যদি আমাদেরকে একটু আলোকিত করেন। আমরা আপনার সাথে আসলে কথা বলতে বলতে একরকম, আমি মনে করি আমার কথা আমি আমাদের না বলে আমার বলি, আমার একরকম অভ্যাস খারাপ হয়েছে, কারণ সব বিষয় নিয়ে আপনার সাথে আমি কথা বলি। সেই জন্য সব বিষয় নিয়ে, সেটা গত 30 বছরের মধ্যে 20-25 বছরই আসলে এমন হয়েছে, এর অনেকগুলি হয়তো পত্রিকায় আসে নাই, সামনে আসে নাই, কিন্তু বলি। সেজন্য শেষ প্রসঙ্গে বলি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে যে বাণিজ্য শুল্ক বৃদ্ধি করছেন, এর মধ্যে এটা আগস্টে কার্যকর হওয়ার কথা বলছেন, এর মধ্যে বাংলাদেশের উপর 35% ট্যারিফের কথা বলছেন, এবং এই 35% ট্যারিফ থেকে অন্য কোনো কিছু হইলে সেইটা আরও বেশি যুক্ত হবে। আজকে আমি দেখলাম রুবানা হক এটা বুঝতে পারতেছেন না যে এই 35%-এর সাথে এর আগে যে 16% ছিল সম্পর্ক শুল্ক হিসাবে, সেটা যুক্ত হবে কিনা। এবার ভিয়েতনামে যেহেতু 35-এর চেয়ে শুল্ক কম, সেজন্য বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে কী অবস্থা হবে, সেটা ভিয়েতনামের মতো আমরা ডিল করতে পারি নাই কিনা, সেটা একটা দেখা। এবং আমরা যে বিডার কথা যে আমরা বলি, আমি দেখতেছিলাম যে একজন ব্যবসায়ী নেতা বলতেছেন যে বিডা একটা হাই সাউন্ডিং লো পারফর্মিং এন্টিটি, যেইটা আসলে যত গর্জে তত বর্ষেনার, মানে সমান্তরাল একটা প্রবাদ হইয়া থাকবে। আপনার কাছ থেকে একটু আমরা, বা যত গর্জে তার 10 ভাগের 1 ভাগও বর্ষে না, ওরকম একটা প্রবাদ হয়ে থাকবে। আপনি আচ্ছা, যদি এই ট্যারিফের আমাদের ব্যাপারে আমার ট্রাম্পের মনে হয়, ট্যারিফের ব্যাপারটা যদি একটু বলতেন না, যে বাংলাদেশের ট্যারিফের জন্য একটু- ব্যাপারে জি, আমি বলি, এখন এখন আপনার কমার্স অ্যাডভাইজার, হুম, উনি নিজে তো একজন ব্যবসায়ী, রাইট, হ্যাঁ, খুবই উনি যোগ্য একজন বড় ব্যবসায়ী, খুব যোগ্য খুব ব্যবসায়ী, যোগ্য, জি, খুব সফল, যোগ্য এবং সফল ব্যবসায়ী, জি, জি, এবং অনেক বড় ব্যবসায়ী। ওরা তো সব সেক্টরই আছে, হুম, গার্মেন্ট থেকে শুরু করে সব সেক্টরই ওনার আছে। হুম, উনি এখন এই মুহূর্তে আছেন আমেরিকাতে, হুম, হুম, এবং আচ্ছা, এই ট্রেড নেগোসিয়েশন, এই 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 আপনার এই নেগোসিয়েশনে উনি গেছেন। উনি ফিরে আসলে আমরা হয়তো একটা ব্রিফিং পাবো হুম, যে আলটিমেটলি শেষ পর্যন্ত ঘটনাটা কি ঘটেছে, আমরা কোথায় আছি, কোথায় দাঁড়াবো, এবং এটা নিয়ে হয়তো তখন ক্যাবিনেটে ডেফিনেটলি একটা আলোচনা হবে যে কেন আমরা কি পারলাম না, না কোনো কারণ ছিল অন্য কিছু, না আমরা গ্রাজুয়েশন করবো তাই সেই কারণে, হোয়াট এভার ইট ইজ, এটা উনি আসলে পরে এটা ক্যাবিনেটে আলোচনা হবে ওনার সফরের ব্যাপারে এবং এই বিষয়ে। তখন তো আলোচনা করলে আমি বুঝতে পারবো যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাভ লস্ট, হোয়াট অ্যাকচুয়ালি আদৌ আমরা এর পরে আর কোনো হোপ আছে কিনা। হুম, এইসব এইসব যদি বিস্তারিত আলোচনা না হয়, তাহলে আমার পক্ষে এই কথাটা বলা যে ভিয়েতনামে এত পার্সেন্ট হলো, বাংলাদেশে এত পার্সেন্ট হলো না, তো বাংলাদেশে কেন আমরা কি নেগোসিয়েট ঠিক মতো করতে পারিনি, অথবা এটা পিছনে অন্য কোনো কারণ আছে, যে সেগুলো তো ভাই উনি না আসলে, উনি আসলে না, নিশ্চয়ই একটা প্রেস প্রশ্নটা আসছে হচ্ছে এই জায়গায়। আমরা দেখেছি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যাকে আমরা দেখতেছি যে তিনি আসলে ডিফেক্টো পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ করতেছেন, কারণ পররাষ্ট্র উপদেষ্টাকে আসলে ছোট করে নিয়ে এসে তাকে অনেকটা বড় করা হয়েছে। তিনি অনেকদিন আগে থেকে অ্যাসাইনমেন্টে ছিলেন। আমাদের মাথার উপরে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, যিনি অনেক ক্ষেত্রে অনেকের সঙ্গে পরিচিত। আমরা এরকম কথা শুনেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতে, খলিলুর রহমান সাহেব এরকম থাকতে, তারা অনেক ভালো ইংরেজি বাংলা কূটনীতি বোঝেন, তারা থাকতে এইটা কখনো হবে না, কিন্তু এটা হয়েছে।
এখন এইটা আসলে আপনি এই সরকারের আরেকটু বেশি কিছু করার ছিল এরকম বলবেন, নাকি সরকার এই ক্ষেত্রে হাই সাউন্ডিং লো পারফর্মিং? না, আমি অ্যাকচুয়ালি আপনাকে আবার বলছি, লেট লেট কমার্স মিনিস্টার কাম ব্যাক। উনি তো একটা ডেলিগেশনের মধ্যেও গেছেন। গভর্নমেন্ট মিনিস্টার আসলে পরে এটা নিয়ে তখন আলোচনা হবে, তখন আমি বুঝতে পারবো। অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি উনি না আসা পর্যন্ত এইটা নিয়ে কি আসলে হয়েছিল খুব ডিফিকাল্ট করছে, রাইট। খুব ডিফিকাল্ট। আর জি, আর ডোনাল্ড ট্রাম্প ইজ মানে কি বলবো, অনেকেই তাকে শোনেন ডোনাল্ড শোনেন, ট্রাম্প মানে তাকে নিয়ে কিছু বলা আসলে। আপনি আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প কি করলো, ইলন মাস্কের গাড়ি হ্যাঁ ভেঙে দিল। হ্যাঁ, হ্যাঁ যে ছেড়ে ফেললো, আই হ্যাভ নো কানেকশন উইথ হিম। হ্যাঁ হ্যাঁ এই 3-4 দিন পরে দেখলাম আবার গলাগুলি করছে। হ্যাঁ, তো এখন এখন উনি একটা বড় রাষ্ট্রের শক্তিধর প্রাইম মিনিস্টার, সরি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, হ্যাঁ, মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড রাইট যেটা বলেন, রাইট বলা হয়ে থাকে। রাইট। সেই সেই প্রেসিডেন্ট যদি এই কাণ্ড করে, তাহলে আমরা ছোটখাটো না না, মানুষ আসলে আসলে আমরা আসলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে খুব বেশি দোষ কারোর দিয়ে লাভ নাই। এবং মানে ডোনাল্ড ট্রাম্প আসলে মানে আসলে ওনাকে নিয়ে অনেক পড়াশোনা করতে হবে একসময় নিশ্চয়ই। আমরা Actually, আপনাকে ওনাকে বুঝতে হলে পিএইচডি করতে হবে। রাইট 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 রাইট, অনেক 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 মানে হয়তো পিএইচডি পোস্টডক অনেকগুলি করতে হবে। আচ্ছা, যে শেষ হইয়াও আর কত? শেষ হয়ে এটা হচ্ছে যে লাস্ট একদম সম্প্রতি যে আপনি যখন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন, তখন আপনাদের এবং সরকারের যারা শীর্ষ পর্যায়ে কর্মকর্তা আছেন মানে আপনারা সহ, তখন আপনাদের সম্পদের হিসাব জনসম্মুখে তুলে ধরার এমন একটা আলোচনা ছিল। আপনারা বলেছিলেন যে সেটি দিবেন, সেটি পরে বাস্তবায়িত হয় না। এর কি কারণ আছে এটি জানতে চাইছেন না, আমাদের অনেক দর্শক। বাস্তবায়ন হয় না বলবো না। হুম হুম আমার এবং আমাদের সবারই হুম হুম। সম্পদের বিবরণ ক্যাবিনেট ডিভিশনে আছে। আচ্ছা এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে ওয়াই ইট ইজ নট গিভেন দ্য পেপার অর ওয়াই ইট ইজ নট গিভেন। ওকে। তো এখানে এখানে প্রশ্নটা আসছে যে যে এটা তো আউট অফ ইনকাম ট্যাক্স, হুম মানে যেটা চেয়েছে আমি ইনকাম ট্যাক্সে যা দিয়েছে তাই। হুম তো এখন সেই ইনকাম ট্যাক্সের কোন একটা নাকি আমি ঠিক জানি না, মানে রুল আছে যে সব দেওয়া যায় না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি নিজে পেপারে যাচ্ছিলাম, বুঝতে পারছেন? আচ্ছা আমি, আপনার মনে আছে আমি রাইট রাইট election রাইট commission এ যাওয়ার, রাইট। হুম হ্যাঁ, আই এম দ্য অনলি পার্সন হু গেভ ফার্স্ট, এন্ড আসার সময় দিয়ে আসছি। আমি তো রেডি। হ্যাঁ, কিন্তু আমাকে তখন বলা হলো যে না, এটা ক্যাবিনেট ডিভিশনে যেতে হবে। ক্যাবিনেট ডিভিশন যদি মনে করে ইট ইজ টু বি গিভেন পাবলিক, ইট উইল বি গিভেন পাবলিক। এটা কি কাউকে এখন এটা কি কাউকে সেভ করার জন্য উকিলি বুদ্ধি? কারণ হচ্ছে I don't know. কারণ হচ্ছে শোনেন, কারণ হচ্ছে যে ইনকাম ট্যাক্সের যেই ধারাতে যেই তথ্যটা আসলে সামনে আনা নিষেধ, সেই তথ্যটাও আড়ালে করেও এটা প্রকাশ করা যায় মানে পূর্ণ। কারণ যেহেতু এটা আমি ফর শিওর জানি, আপনি নির্বাচন কমিশনে ছিলেন, আপনি আরো ভালো করে জানেন, যেহেতু নির্বাচন কমিশনে জমা দিতে হয় পাবলিক করতে, সেই জন্য জি। এইটা কিন্তু আসলে মানে আমি জানি না তাহলে ক্যাবিনেটের কোনো দূরভিসন্ধি দিয়ে আছে কিনা। না, আপনাদের আমি কি জানি না, আমি জানি না। এটা নিয়ে লেটেস্ট পিছনেও কথা হয়েছিল। এভরিবডি টক, আচ্ছা। নট দ্যাট কেউ বলে নাই, কেউ বলে নাই, এভরিবডি সেড যে কি অসুবিধাটা কি। হুম আমরা তো আপনাকে দিয়েছি, আইদার ইউ গিভ ইট অর উই গিভ ইট। হ্যাঁ, ওকে। এখন এখন আমি ইন্ডিভিজুয়াল দিতে পারতাম। তো আমি তোকে তৈরি ছিলাম, আমি তো আমার অফিসকে বলেছি যে ভাই এটা প্রেসকে ডাকো, এটা দিয়ে দাও। হ্যাঁ, তো তোর মনে না স্যার, এটা এই ইনস্ট্রাকশন আছে ক্যাবিনেটের যে এটা ক্যাবিনেটে যাবে। হুম এবং আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন বিফোর আস্কিং, আমি ক্যাবিনেটে পাঠিয়েছিলাম। তোর মনে না স্যার, এইভাবে না, আমরা একটা ছক দিচ্ছি। সেই ছকটাও হুবহু মোটামুটি আমি ইনকাম ট্যাক্সে যা দিয়েছে তাই। রাইট। হ্যাঁ, তো আমার এখন আমার আমি ধারণা ব্যক্তিগত আমার ধারণা কোনো শক্তিশালী উপদেষ্টা বা সবচেয়ে শক্তিশালী উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টার হয়তো আই ডোন্ট নো, উনি হয়তো দিতে চান না, নাইলে আমি আর কোনো রিজন দেখি না। কারণ কারণ এটি সামনে না আনার, আপনি যেটি বলেছেন সেটি সঠিক, এটি আসলে পত্রিকাতেও দিয়ে দেওয়া যেতে পারে। যাই হোক, আমরা মানে আমাদের শেষ প্রশ্ন আমরা শেষ করে ফেলছি। আপনি যদি এখন মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, আমাদের দর্শকদের দুইটা বড় কনসার্ন আছে, একটা হচ্ছে আইন শৃঙ্খলা, দুই হচ্ছে নির্বাচন। আপনি যদি কিছু বলতে চান বলে আমাদের আজকে ক্লোজ। আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি, হ্যাঁ, আইন শৃঙ্খলা আরো উন্নত হওয়া উচিত ছিল, হয়তো হতে পারতো। এটা যে কোনো কারণেই হোক, মানে আমাদের যে যারা পাবলিক আছেন তারাও, শোনেন, পুলিশ তো সব জায়গায় দৌড়াদৌড়ি করতে পারে না। হুম হুম পুলিশ এক জায়গায় ধরেন ঘরের মধ্যে ঢুকে ডাকাতি করতেছে, এখন সেটা যদি পুলিশ রিয়াকশন না করে তাহলে অফকোর্স ইজ ব্যাড। এখন কথা হলো যে পাবলিকে যদি আপনি
সবাই না, এরকম যখন পাবলিকও যদি আগে না আসে, এই যে দুর্বৃত্তায়ন হচ্ছে, মব হচ্ছে, তারপরে আপনার আরো, আমি তো ওই জন্য বললাম, আমি এখনো বলছি যে এই যে রেপ কেসগুলো, আমরা লেটস চেঞ্জ দি ল, অ্যান্ড তাদের পানিশমেন্ট হবে ক্যাপিটাল পানিশমেন্ট, অ্যান্ড দ্যাট শুড বি অন দ্য ফায়ারিং স্পট। আমি এখনো বলছি যে এগুলো একটা দুটা করলে পরে আপনাকে আহ, আপনাকে তো সেই রকম পরিস্থিতিতে আসতে হবে। সেই পরিস্থিতিতে বাংলাদেশে এই রেগুলেশনের পরে এখন পর্যন্ত আসেনি, এখন পর্যন্ত আসবে আর মনে করি। আরেকটি কথা হলো কি, হুইচ ইজ ফ্যাক্ট, মানে ইলেকশন ছাড়া আপনি দেশ পরিচালনা করবেন কিভাবে? আপনি তো একটা মেকানিজম লাগবে। ইট ইজ নট মার্শাল ল, ইজ ইট? যে বিসমিল্লাহির রহমানির রহিম করে বসে গেলাম, হ্যাঁ, যে একটা লতে চলতেছে। এইটা তো আপনাকে ইলেকশন করতে হবে, তো আজকে করি, কালকে করি, পরশু করি, উইদাউট ইলেকশন পিপলস রিপ্রেজেন্টেটিভ বর্তমান বিশ্বে একটা, যেই ডেমোক্রেসির জন্য এই রক্ত দেওয়া হলো, যেই ডেমোক্রেসির জন্য রক্ত, আলটিমেটলি তো একটা উদার ডেমোক্রেসির জন্য তো রক্ত দেওয়া হয়েছে। তরুণ তরুণরা, আমরা তো ভীতু মানুষ, আমরা তো যাই নাই সব, দে হ্যাভ ডান ইট। এবং এটা যদি আমাদের দায়িত্বে বর্তায় যে একটা প্রকৃতপক্ষে জনগণের সরকার, তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া। তারপরে যদি জনগণের সরকার মনে করেন আপনার তো 5 জন থাকেন, 3 জন থাকেন আমাদের উপদেষ্টা, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট আমি যদি মনে করি না আমি ইলেকশন করবো, তাহলে আমি এখান থেকে বেরোয় গিয়ে আমি তো কোনো পার্টিকে বলবো ভাই আমি জয়েন করতে চাই, আমাকে নমিনেশন দেন। আমার যদি সেই অ্যাম্বিশন থাকে তাহলে আই ক্যান ডু ইট ইন্ডিভিজুয়ালি। এটা তো আমি মনে করি যে আলটিমেটলি এটা ইলেকশনে যেতে হবে। ইলেকশন ফেব্রুয়ারিতে হোক, জানুয়ারিতে হোক, বা 2 দিন পরে হোক, বা এই বছর শেষে হোক, ইউ হ্যাভ টু গো ফর ইলেকশন। আমরা এখন যে স্টেজে আছি, নির্বাচনটা না দিলে আমরা শুধু দেশের মধ্যে নই, বিদেশে আপনি কি কৈফিয়ত দেবেন? তাহলে আপনার ছেলেরা, এই মেয়েরা রক্তটা দিল কেন? দিল একটা স্বৈরাচারী ব্যবস্থার থেকে মুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, তো সেই জায়গাতে আপনি কি জবাবটা দেবেন? কি আপনার নিজের বিবেকের কাছে কি জবাব দেবেন? আপনি জনগণের কাছে কি জবাব দেবেন? আপনি বিশ্বের কাছে কি জবাব? বাংলাদেশ তো আজকে আইসোলেটেড কান্ট্রি না, ইটস না যে প্যারাইয়া কান্ট্রি, যে না ভাই আমার কোনো দরকার টরকার নেই, বন্ধ করে থাকো, বসে থাকো। কিন্তু আপনাকে একটা, আমরা টোটালি ডিপেন্ডেন্ট অন দি আউটসাইড ওয়ার্ল্ড। আজকে যদি আমাদের আউটসাইড ওয়ার্ল্ডে সবকিছু বন্ধ হয়ে যায়, আপনি কি টিকতে পারবেন? নট এট অল। সেই জায়গাতে আপনি বিশ্বেতে থাকতে হলে আপনাকে বিশ্ব পরিস্থিতির মধ্যে থাকতে হবে। অর আপনি বলেন ভাই টু হেল উইথ ইট, আমি এখন অন্য রাস্তা ধরলাম। কিন্তু গণতন্ত্রে বা আপনার পিপলস রিপ্রেজেন্টেটিভের কাছে আপনাকে দেশটাকে তাদেরকে দিতে হবে, and let them take the people's mandate and rule. এটাই কিন্তু বাংলাদেশের জন্মলগ্ন থেকে এটাই ছিল এইম, we have lost. এখনো যদি আমরা আবার লুজ করি তাহলে there will not be a third time, এটাই বলতে চাই। থ্যাংক ইউ তো সো মাচ। একটু ধৈর্য ধরতে হবে। আশা করি ভালো হবে। খারাপটা চিন্তা করাটা বোধহয় আমার মনে হয় একটু আমরা ধৈর্যের মধ্যে রাখি। আমাদের একজন মানে তিনি পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন সর্বোচ্চ আদালতের বিচারক, তিনি আপনাকে একটা অনুরোধ করেছেন। আমি এই জাস্ট এটা খালি দেখতে পাচ্ছিলাম যে ইলেকশনের ডেটটা আপনি আসলে কবে সেটা এরকম বলবেন কিনা, বা ডেটটা কবে নাগাদ ঘোষণা হতে পারে সেরকম কোনো কিছু আপনি দেখতে পান কিনা, মানে না, আমি যদি ইলেকশন কমিশন ছিলাম বলে বলি, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে আপনাকে ব্যাক কাউন্ট করলে যে কোনো লোক বের করতে পারবে যে কবে ইলেকশন কমিশন ইলেকশনের অ্যানাউন্সমেন্টটা করবে। এটা কিন্তু ইলেকশন কমিশন করবে, ডেটটাও ইলেকশন কমিশন ঠিক করবে, ওকে, সরকার করে না। তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হলে 90 দিন আগে কমপক্ষে একটা ঘোষণা দিতে হবে, রাইট? আচ্ছা, 90 দিন নাও হোক, 60 দিন, 45 দিন, ওকে, আমরা তো 45 দিন সময় দিই। সেটা হ্যাঁ, 45 দিন তফসিল ঘোষণা পরে সময়, রাইট? রাইট। কিন্তু তফসিল ঘোষণাটার জন্য তো আরো মানে আগামী অমুক তারিখ তফসিল ঘোষণা হবে, আমরা তো সাধারণত দেখছি 30-32 দিন আগেই ঠিক করে। না, এটা তো শোনেন, এটা তো আমার ব্যাপার না,
রাইট। আই উইল নট অ্যানাউন্স ইট। ওকে। সরকারেরও পক্ষটা, সরকার যদি বলে যে হ্যাঁ ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে, বাকিটা এভরিথিং ইজ ইন দ্য বল, কোর্ট ইন দ্য বল অফ রাইট, ইলেকশন কমিশন। রাইট। ইলেকশন কমিশন বলবে কত তারিখে ইলেকশন হবে, তারিখটা করবে তফসিলটা দেওয়ার পরে। তফসিল আজ থেকে এত তো এই তারিখে ইলেকশন হবে, তো নাও ইউ ব্যাক কাউন্ট ওকে, হোয়াট টু ডু। ওকে। তো এখন এটা তো আমার কথাও না, আমি জানি না সরকারও বলবে কিনা অত তারিখে ইলেকশন হবে। দেন হোয়াই ইলেকশন কমিশন ইজ দেয়ার? ইলেকশন কমিশনকে আমি বললাম যে ভাই অমুক তারিখে হবে, ইলেকশন কমিশন বলে ভাই অত তারিখে করা যাবে না, ব্লা 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 দিস 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 দিস। তাকে তো একটা ইন্ডিপেন্ডেন্ট অবস্থান দেওয়া হয়েছে টু কন্ডাক্ট দ্য ইলেকশন, তো ইট ইজ হিজ ডোমেন, দেয়ার ডোমেন, দে হ্যাভ টু ওয়ার্ক আউট। ওকে, ঠিক আছে। আমার মনে হয় যে মোটামুটি আমরা একটা চিত্র নিশ্চয়ই পাইছি। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা নির্বাচন সহ আইন শৃঙ্খলা সহ ক্যাবিনেট, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব এবং বৈদেশিক বিনিয়োগ, বাংলাদেশের ভবিষ্যৎ, নানা বিষয়ে আপনি আসলে নানা কথা আমাদেরকে বলেছেন, আমাদেরকে আলোকিত করেছেন বরাবরের মতো। সেজন্য আপনি আমাদের অনেক ধন্যবাদ জানাবেন। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন, অনেকে আপনাকে আসলে বিভিন্ন রকম মন্তব্য পাঠিয়েছেন, বেশিরভাগই পজিটিভ মন্তব্য। আপনার সুস্বাস্থ্য এবং আরোগ্য, সুস্বাস্থ্য কামনা করেছেন, আপনার সাফল্য কামনা করেছেন বেশিরভাগ দর্শক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি খালি দর্শকদের একটা কথাই বলতে চাই যে আমাকে যেই টাস্ক দেওয়া হয় আমি আই ট্রাই টু ডু ইট সিনসিয়ারলি, না পারলে তখন আমি বলবো ভাই পারছি না, আমি অপারক। হ্যাঁ, আরেকটা কথা বলি যে দোয়া করবেন ভাই, আই এম এ হিউম্যান বিইং। আমি যে সবকিছু একেবারে পারফেক্ট হবে, অন দ্য পারফেক্ট লাইন, তা তো হবে না। তাহলে তো আমি মানুষ না হয়ে ফেরেশতাই হয়ে যেতাম। তো আমরা মানুষ, ভুল ত্রুটি হবে শিওর। আপনি যদি বলেন যে না এত বছর আপনি ছিলেন, ভুল কেন হবে? প্রত্যেক মানুষের ভুল হয়। সে 90 বছর থাকুক অ্যাডমিনিস্ট্রেশনে, 70 বছর থাকুক, 15 বছর থাকুক। যারা বেশি দিন থাকে একটু কম হয়, চিন্তা ভাবনা বেশি করে, বাট সিনসিয়ারিটির কোনো অভাব অন্তত আমার কাছে নেই। আই টক উইথ সিনসিয়ারিটি। আমি কোনোদিন হাইড করতে পারি না, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দুর্বলতা। আমার ভিতরে যা আছে জিজ্ঞেস করলে আমি ওইটা মোটামুটি বলার চেষ্টা। রাইট। সেই জন্যই আমরা সবসময় আপনাকে আরও নিশ্চয়ই ভবিষ্যতে আরও অনেকবার আপনার সঙ্গে অনেক কথা হবে। অনেক ভালো থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজকের অনুষ্ঠানটি একটু লম্বা হলো, মাঝখানে কিছু কারিগরি ত্রুটি ছিল, এছাড়া এতক্ষণ সময় দিয়েছেন আমাদেরকে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, দর্শকরা দেখেছেন। আমরা অনেকগুলি প্রশ্ন জবাব জানতে চেষ্টা করেছি। আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে সামনের দিনগুলিতে। সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ।